আসসালামু আলাইকুম। আমি রাজিন। তো সময় স্বল্পতা, আমি ছোট্ট করে ডেভিস্কিলের সাথে আমার জার্নিটা একটু শেয়ার করি। তো মূলত ডেভিস্কিলের সাথে জার্নিটা শুরু হয়েছিল একটা ফেসবুকের নেগেটিভ কমেন্ট দিয়ে, ডেভিস্কিলের কোর্স ফি নিয়ে। তো তো ওখান থেকেই প্রথম ডেভিস্কিলের নামটা জানতে পারি। তারপর কৌতূহলবশত আসলে গুগলে সার্চ করি অ্যান্ড গিয়ে কোর্সের মডিউলটা দেখি আসলে কি আছে, এত টাকা নিতেছে। তো তারপর ওইটা দেখার পরে স্যারের পরিচয় জানার পরে আমি পরের দিনই ডেভিস্কিলে ভর্তি হয়ে যাই। আমি আর দ্বিতীয়বার চিন্তা করিনি যে এখানে ভর্তি হব কি না। তো আমি যেহেতু নন সিএস ব্যাকগ্রাউন্ডের, আমার আসলে প্রোগ্রামিংয়ের বেসিকটা খুবই দুর্বল ছিল এবং এটা নিয়ে আমি সবসময় ভয়ে থাকতাম। তো এখানে আসার পরে স্যার আমার যে বেসটা তৈরি করছে, অ্যান্ড C# কোর্সে যখন ভর্তি হই, প্রথম পরীক্ষাটা যখন দেই, সাকসেসফুলি ফেল হই, 0 পাই। তো স্যার তখন বলতেছিল যে তোমরা যারা ফেল করছো, মানে তোমাদের আসলে কী হবে আমি জানি না, তোমরা কি কোর্সে পাস করতে পারবা কি না, বিকজ তোমরা C# কোর্সে পাস না করলে তোমরা ASP.NET-এ যেতে পারবা না। তো ওখান থেকে ভয় পেয়ে যাই এবং পরিশ্রম করা শুরু করি। আমি আমার স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে এত পরিশ্রম করি নাই, আমি ওই কোর্সে যত পরিশ্রম করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ কোর্সে ASP.NET কোর্স চলাকালীন সময়ে স্যারের টিমে হায়ার হওয়ার সুযোগ পাই। তো তারপর থেকেই আসলে জার্নিটা আমার। আর বর্তমানে ব্রেন স্টেশনে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো এই ছোটো করে যদি শেয়ার করা আর কি, সবাই দোয়া করবেন। ছোট্ট একটা কথা বলবো, স্যার আপনি আজকে যে সফল মানুষগুলো তৈরি করছেন, এই মানুষগুলোকে যদি বাজারে যারা আছে, ওস্তাদ, সাগরেদ, হিরো, হিরোইন, এরা পেলে হয়তো স্যার মেট্রোর প্রতিটা পিলারে একটা করে ছবি লাগাই দিয়ে বলতো যে এরা আমাদের স্টুডেন্ট। তো স্যার মানে আমি আপনার সাথে অনেক ডিবেট করছি এই জিনিসগুলো নিয়ে, যে ডেভিস্কিলকে আসলে আরও বড় পরিসরে সবার মধ্যে ছড়ানো উচিত। আমি অনেককেই দেখতে পাই যে ডেভিস্কিল সম্পর্কে জানে না, ডেভিস্কিলের সাফল্য সম্পর্কে জানে না। তো এই জিনিসটা নিয়ে স্যার যদি একটু কাজ করা যায় তাহলে হয়তো খুব ভালো হয় আর কি। মানে আপনার যে স্বপ্নটা বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বড় বড় মানে খুব ভালো লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করা, সেই স্বপ্নটা হয়তো আরও বেশি দূর আগাবে আর কি। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিয়াদ হুসাইন, কারেন্টলি ইউএপে আছি, ইউকে বেস এডটেক স্টার্টআপ। সেখানে আমি অ্যাজ এ লিড ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সো আমি এতটুকু শেয়ার করব যে আমার ডেভিস্কিলে আসার জার্নিটা আর কি। আমার কলেজের শেষের দিকে আর কি আমি ডেভিস্কিলের সাথে পরিচয় হই। পরিচয়টা আসলে যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো এই কারণে না। কলেজের শেষের দিকে আমি এবং আমার ফ্রেন্ডরা আর কি সিকিউরিটি রিসার্চার হওয়ার দিকে আর কি বেশি মনোযোগ দিই। সো আমরা আর কি সিনেক এর আর কি প্রিপারেশন নেই আর কি। তখন টিনেজেস, তো তখন আর কি আমাদের একটা ইয়ে ছিল যে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং শিখবো আর কি, ম্যালওয়্যার অ্যানালাইসিস অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো তখন এটার জার্নি শুরু হয় আর কি তখন আমি কলেজেই আর কি। তারপরে ভার্সিটিতে যখন আসি তখন আর কি মনে হয় যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা খুব দরকার প্রপারলি আর কি। C# জানতাম, C++ও টুকটাক জানতাম, তো কিন্তু বেসমেন্টটা প্রপারলি ছিল না। তো এটা তো ক্লিয়ার করা উচিত আর কি। তো এখন আমি টুকটাক জানতাম যে এই বিভিন্ন ইনস্টিটিউশন আছে বা বিভিন্ন জায়গাতে কোর্স করায়, কিন্তু অধিকাংশ কোয়ালিটি অনেক বাজে। তো আচ্ছা ঠিক আছে, একটা খুঁজে পাইলাম, সেটা হলো ডেভিস্কিল। অ্যাডের থ্রুতেই হবে আর কি। তো তখন ইনিশিয়ালি ভর্তি হয় নাই, তখন আমার ভার্সিটির ফার্স্ট ইয়ার চলে, ভার্সিটিতে অ্যাডমিশন নিছে আর কি তখনই। তো তখন তাতে দেখলাম যে একটা ব্লগ আছে যেখানে স্যার আপনি লেখালেখি করতেন। তো আমি এটা প্রায় 1 বছর মতো ফলো করি আর কি। তারপরে সেকেন্ড ইয়ারে এসে আর কি এনরোল হওয়া হয় C# উইথ 0 এক্সপেকটেশন, যে আচ্ছা হয়তো আমার 8,000 টাকা মার যাবে ব্যাপারটা হয়তো এরকম আর কি। তো যখনই আমি এনরোল করি তারপর থেকে আর কি যে আপনার মানে ইনস্ট্রাক্টর যিনি ছিল আর কি স্যার আপনি, তো সেটা জাস্ট অন্যরকম ছিল আর কি। দ্য ওয়ে টকিং, যে না এখান থেকে কেউ ওয়েব ডেভেলপার হবে না, একটা ল্যাঙ্গুয়েজ শিখবে না, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের হবে। তাকে ইন্ডাস্ট্রির ইন ডেপথ নলেজ থাকতে হবে,
তো আচ্ছা ঠিক আছে, আমি তো অন্যদিকে যেতে চাচ্ছি। তো আচ্ছা আমি কন্টিনিউ করতে করতে সি শার্প শেষ হয়ে গেল, পাশও করা হয় এবং হচ্ছে এসপির আর কি ভর্তি এনরোলমেন্ট শুরু হয় আর কি। কোর্স ফিও মার্শাল্লাহ 30,000 টাকা, বাসায় বললে তো দিবে না, প্রাইভেট ভার্সিটিতে পড়া হয়। তারপরে তখন একটা প্রজেক্ট আসে আর কি, মানে আমার এক ভার্সিটি সিনিয়র ওনার থ্রুতে আর কি। তো ওই প্রজেক্টটা নেওয়ার আগে চিন্তা করি আমি কি ভর্তি হব, আমি তো চাচ্ছিলাম অন্যদিকে যেতে। ঠিক আছে তাহলে ভর্তি হওয়া যায়। স্যার তো বলছে যে ওয়েব ডেভেলপমেন্ট না, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করা হবে। অলরাইট, তাহলে তখন আর কি আমি ওই প্রজেক্টটা নিয়ে সেখান থেকে যে এই ফাইন্যান্সটা আসে এটা দিয়ে আমি এসপিতে আর কি অ্যাডমিশন এনরোলড হই এবং এটা চলে। এবং তখন যেই 6 মাসের যে জার্নিটা ছিল এটা অনেক ভালো ছিল আর কি, অনেক কিছু জানতে পারি। এবং কোর্স চলাকালীনই আর কি জানতে পারি যে কোর্সে যারা বেটার করে তাদেরকে স্যার জব অফার করে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমার রেজাল্ট ছিল কোর্সে আর কি, তো কিন্তু আমার হয় নাই আনফর্চুনেটলি। মিহাদ ভাইকে আর কি সিলেক্ট করা হয়, তিনি এখন আমার কলিগ আর কি, আমরা একই অফিসে চাকরি করি, উনি ওখানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আছে আর কি। তো স্যারকে আমি ফোন দিই কোর্স শেষে যে স্যার আমাকে কেন সিলেক্ট করা হয় নাই। স্যার আমাকে বলে যে তুমি কোন ভার্সিটিতে বা কোন ইয়ারে, বলছি স্যার আমার তো সেকেন্ড ইয়ার শেষ হবে আর কি, থার্ড ইয়ারে উঠবো আর কি। বলছে না না এত তাড়াতাড়ি না। তো আচ্ছা ঠিক আছে, তারপরে আমি আর কি তারপরে ইন্টারভিউটা হয় অন্য রকমে, আর ভাইরাই ছিল আর কি। তো ওখান থেকে তারপরে আর কি সুইচ করে এখন কারেন্ট অফিসে আছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, আমি ড্যাফোডিলেট ছিলাম। তো ডেভ স্কিলের সাথে পরিচয়টা হয়েছিল আমি যখন ভার্সিটিতে দ্বিতীয় বর্ষে, তখন কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের একটা ব্যাচ ছিল, ওইটার আমার ব্যাচে টিচার ছিল রায়হান ধ্রুব ভাই। তো ওইখান থেকে ডেভ স্কিলের সাথে পরিচয়। এরপরে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে একটা সময় হতাশা তৈরি হয়, তো এরকম ভাবতে থাকি কিছুদিন পরে তো ভার্সিটি থেকে বের হয়ে যাব, তখন আমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে কি বলবো। মাঝখান দিয়ে আবার ইচ্ছা ছিল গেম ডেভেলপার হব। তো এরকম অনেক কিছু পার করার পরে মানে স্ট্যাক আমি ঠিক করতে পারতেছিলাম না, মাঝে মধ্যে মনে হয় আমি গ্রাফিক্স ডিজাইনার হব, এরকম অনেক কিছু। পরে ডেভ স্কিলে পরীক্ষা দিই ASP.NET কোর্সে। তো ডেভ স্কিলে পরীক্ষা দেওয়ার পরে ওইখানে কোর্সগুলোতে আমি আমার গণ্ডির বাইরে থেকে অনেক কিছু একটু উপলব্ধি করার আর একটা সুযোগ পাই, একটা জিনিস একটু ডিফারেন্টভাবেও চিন্তা করা যায়। তারপরে আমি জয়েন করি অন্যরকমে প্রায় 2.5 বছরের মতো ছিলাম। বর্তমানে ব্রেন স্টেশনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 হিসেবে আছি। তো একটা কথা একটু বলতে চাই, সেটা হলো যে ডেভ স্কিলের কাছ থেকে আমি কি পেয়েছি। তো এই জায়গায় পাওয়ার ব্যাপারটা হলো যে আমরা অনেক সময় একটা জিনিসে যেমন আমি একটু ইনক্লুড করবো, সেটা হলো যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো এই জিনিসটা অনেকের ভায়োলেশন হয় যে ওয়ার্ক আর লাইফ এই দুইটা আমরা ব্যালেন্স করতে পারি না। এখন একটা প্রশ্ন আসে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কেন হয় না। ওয়ার্ক লাইফ ব্যালেন্স না হওয়ার অন্যতম একটা রিজন হলো যে হাল না ছেড়ে দেওয়া, যে আমাকে এটা করতে হবে। তো এই হাল না ছেড়ে দেওয়ার ব্যাপারটাও আমার আসলে ডেভ স্কিল থেকেই শেখা। যদি ছোট্ট করে বলি, যখন ইন্টার্নশিপে ছিলাম, আমি যখন ডেভ স্কিলে আসি আমি ওয়েব সম্পর্কে জানতাম না। এমনও হয়েছে যে আমাদের ইনলায়ার আর্কিটেকচার ছিল এরকম ক্লাসে। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি ক্লাস করতে করতে ঘুমায় পড়ছি। তো অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠা দেখি যে 1টা-2টা বাজে, কম্পিউটার চলতেছে। তো এরপরে ইন্টার্নশিপে যখন ডেভ স্কিলে করি, তো এরকম কিছু অনেক নতুন জিনিস জানতে পারি। আমি জেকুইরি সম্পর্কে জানতাম না, জেকুইরি কী আসলে ভাবতাম এটা। এরকম অনেক কিছু নতুন জিনিস শেখার ফলে আমার ভিতরেও একটা জিনিস আসে যে না, আমাকে একটা কাজ করতেই হবে। তো মাশাআল্লাহ ওইটা আমার লাইফে অনেক, এই ছোটো লাইফেই অনেক আউটপুট দিছে। যেমন আমি অন্যরকমে যখন কাজ করতে পারছিলাম, R&Dতে ছিলাম শেষের দিকে প্রায় 1 বছর। তো ওইখানে উদ্ভাসের জন্য একটা ওএমআর ইঞ্জিনের মতো ডিজাইন করা লাগতেছিল, তো ওইটা করতে পারছে এবং আলহামদুলিল্লাহ ওইটা মার্কেটেও চলতেছে। তো ওইখানেও কিছু চ্যালেঞ্জ ছিল এরকম যে একটা প্রোগ্রাম বানানো হলো C#, দেন খুব দ্রুত সেটাকে জাভাতে নিয়ে যাওয়া হলো, অ্যান্ড নির্দেশনা আসলো 7 দিনের মধ্যে এটাকে iOS-এ চালাইতে হবে, তো তোমাকে C++-এ করতে হবে। তো এই যে চ্যালেঞ্জ নেওয়া অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক থাকে না,
তো এটাও আমার জন্য একটা মোটিভেশন, আমার কেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক থাকে নাই, কারণ এটা আমি শিখছি ডেভ স্কিলের কাছ থেকে, যে না আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমাকে পূরণ করতে হবে, তুমি পারবা। সো সবাই দোয়া করবেন আমার জন্য, এবং ডেভ স্কিলের প্রতি অনেক শুভকামনা। যারা মানে আমি একটা সময় খুব হতাশ অবস্থায় ছিলাম, তো ওই জায়গা থেকে এই পর্যন্ত আসার পিছনে অনেক অনুপ্রেরণা আছে। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুবাইর আহমেদ সাকিব, বর্তমানে সার্বানাজুরায় আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার 3 হিসেবে। তো ডেভ স্কিলের জার্নিটা শুরু হয় হচ্ছে ওই 4th ইয়ারে। অলমোস্ট অনেকে যেটা বলেছে যে কী করব সেই চিন্তা থেকে প্রফেশনাল একটা কোর্স করা দরকার। ইউনিভার্সিটি লেভেলে যতটুকু করা হয়েছিল যে অ্যামেচার লেভেলের প্রোগ্রামিং বা জাতীয় কিছু, তো প্রফেশনাল লেভেলে যাওয়ার জন্য আর কি ডেভ স্কিলের ওই কোর্সটা সিলেক্ট করি। তো একটা এক্সপিরিয়েন্স শুধু শেয়ার করবো যে ভর্তি পরীক্ষার ব্যাপারটা। তো আমি ওই আগে C# বা আগে করিনি, আমার অন্যান্য স্ট্রাইকগুলোয় কাজ করা হয়েছে, যেমন জাভা বা পাইথন এগুলোতে। তো C# শিখি তো .NET পরীক্ষা দেওয়ার জন্য ওই কোর্সে টিকার জন্য। তো আমি ভেবেছিলাম যে কোয়েশ্চেন হয়তো করবে কি লুপ বেসিস বা হাবিজাবি বা ওপি রিলেটেড। পরীক্ষায় কোয়েশ্চেন দেখলাম মানে ভর্তি পরীক্ষা যেটা আর কি স্যার .NET কোর্সের আগে যেটা নেয়, দেখলাম যে কোয়েশ্চেন কোর্সে এমন সব বিষয় যেগুলো আমি ভালো মতো দেখিও না, লাইক এক্সটেনশন জ্যাক ডেরে থেকে কোয়েশ্চেন করছে। জ্যাক ডেরে তো আমি ভাবছি যে এই টপিক থেকে কোনোদিনও কোয়েশ্চেন করবো না, স্যার দিকে ওই কোয়েশ্চেনগুলোই করছে। তারপরে আরও কি ছিল টপিক যেগুলো আর কি আমি টাচও করিনি, এরকম কিছু টপিক থেকে কোয়েশ্চেন ছিল। তো যাই হোক, সামহাও কি পার করে আসা 2টা পেরেছিলাম 4টা থেকে। তো দেন আর কি কোর্সে যাই। তো যেটা আর কি দেখেছি যে ইউনিভার্সিটি লেভেলের যে প্রোগ্রামিং ছিল সেটা থেকে প্রফেশনাল লেভেলের প্রোগ্রামিংয়ে যে জিনিসগুলো করতে হয় বা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে বা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করার জন্য যা দরকার ছিল সেই চলার জন্য যে বেসিকটা সেটা আমাকে ডেভ স্কিল দিয়েছে। আর আমার ক্যারিয়ারের শুরু হয়েছিল অন্যরকম সফটওয়্যার থেকে। তো অবভিয়াসলি সেটার জন্য আমি ডেভ স্কিলের কাছে অনেকটা কৃতজ্ঞ, কারণ ডেভ স্কিল থেকে রেফার ছিল। তো ক্যারিয়ারে যতটুকু চলা এবং এখন যতটুকু পর্যন্ত চলতে পারছি, তো এটা এক্ষেত্রে আমি মনে করি যে স্যার এবং ডেভ স্কিলের অবদান অনেক বেশি। সো আমি অবশ্যই এর জন্য কৃতজ্ঞ থাকবো। এবং পার্সোনাল ক্ষেত্রে আমি দেখি যে স্যারের পার্সোনাল লাইফে অনেক সমস্যা যায়, স্যার এখন অনেক প্রবলেমে আছে। সো এক্ষেত্রে একটা জিনিস বলবো যে ভালো মানুষ, একটা জিনিস যেটা স্যারের ব্যাপারে বলতে চাই যে ভালো ট্যালেন্টেড এবং ভালো মানুষ খুব এটার মিশ্রণটা খুব কম দেখা যায়। তো স্যারের ক্ষেত্রে আমি সেটা দেখি যে উনি ট্যালেন্টেড প্লাস মার্জিত এবং খুবই ভালো মানুষ, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট কম্বিনেশন টু ফাইন্ড। তো সেক্ষেত্রে আমি স্যারের ক্ষেত্রে এটাই বলবো যে স্যার ভালো মানুষদের লাইফে অলওয়েজ প্রবলেম থাকেই। সো যাতে করে আপনি বাই দ্য টাইম ওয়েন ইউ ডাই যে আপনার হয়তো পাপগুলো আল্লাহ মুছে ফেলছে সো এই কাজগুলোর কারণে। সো তারপরও আপনি আপনার যে ড্রিম আছে ডেভ স্কিল নিয়ে এবং অন্যান্য যে ড্রিমগুলো আছে সেগুলো কন্টিনিউ করছেন, উইচ ইজ এ গুড থিং। আপনি করতে থাকবেন ইনশাল্লাহ, এবং এগুলো আমাদের অন্যদের জন্য অনেক ইন্সপায়ারেশন। সো এবং ডেভ স্কিল সামনে যেন আরও এগিয়ে যায় তাদের প্ল্যান নিয়ে, সেটাই আমি দোয়া করি। ধন্যবাদ। ব্যাচ 7-এ কারা আছেন একটু আসেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ডিফিকাল্টিসগুলো সহজ করে এবং আমি যেন আমার কাজগুলো কন্টিনিউ করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে কার্যকর। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি মোসাররদ হোসেন। আমি ডেভ স্কিলের 7 ব্যাচের স্টুডেন্ট। বর্তমানে অফিস সলিউশনসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। তো জাস্ট 2টা পয়েন্ট বলবো। একটা হচ্ছে ডেভ স্কিল আমার কাছে অনেকটা ডিফারেন্ট ইনস্টিটিউশন মনে হয়েছে। কী কারণে? তো যখন আমি এখানে ক্লাস করা শুরু করলাম, তো আমার এক্সপেকটেশন ছিল এরকম যে হয়তো আমি .NET দিয়ে একটা ক্রুড অ্যাপ্লিকেশন বানাবো, ওয়েবে কিছু একটা আমি ডাটা নিয়ে আসবো টেবিল থেকে, ডাটাবেস থেকে, নর্মালি যেরকম করা হয়। বাট আমি দেখলাম যে স্যার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলেন হচ্ছে একটা সার্ভিস ওয়ার্কার বানাইতে হবে, যেটা হচ্ছে ওয়েবে স্ক্র্যাপিং করে কিছু ডাটা টেবিলে নিয়ে আসবে আর কি। তো আমার কাছে ওই সময় জিনিসটা খুবই অড লাগছে যে স্যার এই টাইপের অ্যাসাইনমেন্ট কেন দিতেছে। তো এটা তো আসলে ওই কনভেনশনাল যে ওয়েব ডেভেলপমেন্ট সেটার ভিতরে পড়ে না। তো ওই সময় আসলে আমি জিনিসটা বুঝতে পারি নাই, কিন্তু পরবর্তীতে জব লাইফে এসে আমি জিনিসটা আসলে অনুধাবন করতে পারছি যে আসলে
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে আসলে ক্রুড অ্যাপ্লিকেশন না, এটা আসলে ইট ক্যান বি ইটস এ ভেরি ওয়াইড রেঞ্জ অফ টাস্ক ক্যান বি দেয়ার। সো স্যারের ওই একটা সার্ভিস ওয়ার্কার বানানোর জন্য যে আমাকে যে স্টাডি করতে হয়েছে, জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়েছে, তো পরবর্তীতে যখন আমি অন্যরকম সফটওয়্যারে আর্নি ডিপার্টমেন্টে কাজ করছি, তো দেখা গেছে যে ওই আর্নি মাইন্ডসেটটা আমার ওইখান থেকেই গ্রো করছে, যে আমার একটা জিনিস আমি নিজে স্টাডি করে যে আমি তৈরি করতে পারলাম, একটা কনভেনশনাল ক্রুড অ্যাপ্লিকেশনের বাইরে গিয়ে যে আমি কাজ করতে পারতেছি, এটা স্যারের এখান থেকে আমার শেখা। এবং আমার মনে হয় যে মার্কেটে অন্যান্য যারা এই ধরনের ট্রেনিং প্রোভাইড করে বা যাদের ইন্টার্নশিপ প্রোভাইড করে, অনেক অফিসে আছে যে তারা নিজেরা ইন্টার্নশিপ করে, তো ওইখানে আমি যেটা খেয়াল করছি যে জিনিসটা অনেকটা জাস্ট এগুলোই জাস্ট একটা ক্রুড অ্যাপ্লিকেশন বানাতে হবে, একটা টিপিক্যাল ফ্লো। বাট স্যারের এখানে আসলে জিনিসটা আমি অনুধাবন করতে পারছি যে আসলে এখানে ওয়েব ডেভেলপমেন্ট না, এখানে বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আসলে শেখানো হচ্ছে। আর সেকেন্ডলি যেটা বলতে চাই যে আমার লাইফে ডেভ স্কিলের বিশেষ করে জাভা স্যারের কন্ট্রিবিউশন অনেক বেশি, কারণ আমি হচ্ছে নন সিএস থেকে আসছি। তো আমার একটা টেনশন ছিল যে আমি ফার্স্ট জবটা কীভাবে ল্যান্ড করবো, আমার কোনো রেফারেন্স নেই, কিছু নেই। তো স্যার আমার সিভিটা ফরওয়ার্ড করছিলেন অন্য রকমে, ওইখান থেকে আমার আসলে ফার্স্ট জবটা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যারকে, আর অনেক শুভকামনা ডেভ স্কুলের জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম এমডি মেহেদি হাসান, আমি বর্তমানে অফিস সলিউশনে আছি। তো ডেভ স্কিলে জয়েন করার আগে আমি অন্য একটা কোম্পানিতে ছিলাম, সফটওয়্যার কোম্পানিতে। আমি ডিপ্লোমা করছি মূলত। ডিপ্লোমা শেষ করে কি করব সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, বিভিন্ন জিনিস ট্রাই করতেছিলাম। ডিপ্লোমা পড়া অবস্থায় প্রোগ্রামিংয়ের প্রতি একটু ইন্টারেস্ট জাগছিল। তো ডিপ্লোমা শেষ করার পর যখন করোনা শুরু হয়, ওই সময়টা আমি ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা কোর্স করছিলাম সরকারি এলইটিপি থেকে। তো ওইটা কী করতাম, ফাইবারের মধ্যে দেখা যেত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতাম। তো ওটা রাত জাগে কাজ করতে হতো, ওই জিনিসটা আমাকে স্যুট করতো না। তো আমি ওই জিনিস বেশি দিন কন্টিনিউ করতে পারি নাই। তো এরপরে একটা সফটওয়্যার কোম্পানিতে জুনিয়র হিসেবে জয়েন করছিলাম ডিপ্লোমা শেষ করে, বিএসসি আমার শেষ হয়নি এখনও। তো ওইখানে পুরাতন টেকনোলজি নিয়ে কাজ করতো। দেখা যেত যে ট্রেডিশনাল কিছু জিনিস, ওয়েব অ্যাপ, এগুলো নিয়ে কাজ হইতো, নতুন কিছু আমি জানতেছিলাম না। তো ওই সময় আমার মধ্যে একটা ভয় আসছে যে হয়তো আমার ক্যারিয়ার খুব বেশি আগাবে না এইভাবে চলতে থাকলে। তো ওই সময় মূলত ডেভ স্কিলে জয়েন করা। তো ডেভ স্কিলের কোর্স শেষ করার পর এখানে যে ইন্টার্নশিপ করবো একটা লম্বা সময়, স্যারের তো রুলস ছিল যে জব করা অবস্থায় ইন্টার্নশিপ করা যাবে না, প্রবলেম হয় আর কি। তো আমি ওই সময় মিজান ভাইকে ফোন দিছিলাম যে ভাই আমি তো জব করি, ইন্টার্নশিপও করতে চাই, এই সময় আমি কী করবো, আমার কি জব সারে দিয়ে ইন্টার্নশিপটা করার উচিত হবে কি না, এই যে একটা টেনশন। তো ভাই সাজেস্ট করছিল যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ওই অফিসও ভালো ছিল অনেক, আমাকে 2 মাসের ছুটি দিছিল। ওই 2 মাসে আমি এখানে ইন্টার্নশিপ করছিলাম, তারপর ওখানে আবার জয়েন করছি। পরে ডেভ স্কিল থেকে স্যার অন্যরকমের সিভি ফরওয়ার্ড করছিল, ওখানে জব হয়েছে, এখন অফিসে আসছি। তো ডেভ স্কিলে জয়েন করার পরে আমি যে ভালো ভালো যে সফটওয়্যার কোম্পানির নাম আগে যেগুলো জানতাম না এগুলো জানছি, নতুন নতুন টেকনোলজি যেগুলো এগুলো সম্পর্কে আর জানতামই না, সেই জিনিসগুলো জানছি। এই জন্য স্যারের কাছে অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ স্যারকে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নজরুল ইসলাম, বেস 7-এর। অ্যাকচুয়ালি আমি ডিপ্লোমা হোল্ডার ছিলাম। আমার ক্যারিয়ার শুরু হয় কিন্তু 2017 সাল থেকে। তো তখন হচ্ছে ওয়েব ফর্ম নিয়ে আমরা যে কোম্পানিতে কাজ করছিলাম, তো তখন থেকে অ্যাকচুয়ালি 2 বছর আমি ডিপ্লোমা হোল্ডারের পরে আমি বিএসসিতে অ্যাডমিট হয় না আর কি। তো আমি গ্রিন ইউনিভার্সিটিতে হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করার জন্য আমি চট্টগ্রাম, আমার বাড়ি যদিও, ওখান থেকে চলে আসি। তারপরে হচ্ছে আমি রিমোটলি ওই কোম্পানিতে মানে কাজ করতেছিলাম। তো এর মধ্যে যে আমি যে করব, যে ক্যারিয়ার গ্রোথ করব, এটা আমার হচ্ছিল না। যে ওয়েব ফর্ম নিয়ে আমি কাজ করতেছিলাম, যে এমবিসি প্যাটার্ন আসতেছে, এগুলা নলেজ আমার কম ছিল আর কি। তো এর মধ্যে এখানে একজন আমার বেস্টমেট ছিল গ্রিন ইউনিভার্সিটির, যে মনিরুজ্জামান, সে দেখতেছি যে অলরেডি এই কোর্সে অ্যাডমিটেড এবং সে কাজ করতেছে। তো তার থেকে আমার একটা ইন্সপিরেশন আসছে যে এই কোর্সে থেকে কিছুটা আমি শিখতে পারবো। তো এই কোর্স থেকে আমি যেটা শিখতে পেরেছি সেটা হচ্ছে কিছু ডিফিকাল্ট ওয়ার্ক, যেমন যে রিফ্লেকশন ছিল একটা, আমাদের ওআরএম করতে দিয়েছিলেন স্যার অ্যাসাইনমেন্টে। তো
আরেকটা ছিল হচ্ছে ট্রেডিং, যেটা আমার এখন বর্তমানে যে ইয়াতে যে প্রফেশনাল যেটাতে এখন কাজ করতেছি, সেটাতে একটা মাল্টি ট্রেড ইউজ করে হচ্ছে আমার একটা কাজ করেছিলাম, যেটা বাল্ক SMS পাঠানো বেশিরভাগ ইয়ে করছে চাং করে করে আর কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরও অনেক এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করা যায়, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা যায় না আর কি। তো ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজীব হোসেন। আমি পড়াশোনা করছি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। আসলে আমিও নন সিএসসি। আসলে এই লাইনে আসার জন্য আমার একটা ডিফারেন্ট একটা গল্প আছে। সেটা হলো, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন 6 মাস পরে তো আমাদের সেমিস্টার ছিল। তো 6 মাস পরে সেমিস্টার পরীক্ষা হওয়ার পরে আমার আব্বা আমার একটা ল্যাপটপ কিনে দেয়। তো ল্যাপটপটা নিয়ে হলে এসে শুয়েই যখনই নেটে কানেক্ট করছি, দেখি যে ফ্রিল্যান্সার নাসিম টাকার উপরে শুয়ে আছে। তো কি হয়েছে, তো ঢুকে দেখলাম যে সে আপওয়ার্ক ফাইবার থেকে নাকি এত টাকা ইনকাম করছে। তো কি আমিও সাথে সাথে ঢুকে অ্যাকাউন্ট খুললাম, আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললাম, দেখি কিছুই না, টাকা পয়সা তো কিছুই নাই। তো তারপরে আবার একটু সার্চ করলাম যে কিভাবে ওখানে টাকা ইনকাম করা যায় আপওয়ার্ক ফাইবার থেকে। তো অনেকেই বললো যে HTML, CSS, C++, জাভাস্ক্রিপ্ট। তো এরকম একটা ভিডিও দেখতে দেখতে আমি HTMLটা শিখলাম, CSS শিখলাম, আর C++টা শিখলাম। তো এতটুকু তৈরি করার পরে যখন HTML একটা ফর্ম বানাইলাম, তো আমি যখন ক্লিক করতেছি তখন সেটা হারাই যাচ্ছে। তো ঠিক আছে, ডিজাইন শিখে ফেললাম। তো আমার মনে চিন্তা আসছে যে এখন আমি কি করব। আমি এখন এগুলা দিয়ে কি করব, আমি যে ফর্মটা সাবমিট করতেছি এটা দিয়ে আমি কি করব, এখন এটা কোথায় যাচ্ছে। তো এই কোথায় যাচ্ছে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে আসছি। মানে আমি কাউকে দেখে মোটিভেট হয়ে, কেউ আমাকে বলছে, কোনো বড় ভাই বলছে, কে কি করছে, এগুলো আমি কখনো আমাকে ইফেক্ট ফেলে নাই। কিন্তু আমি কোথায় যাচ্ছে এই কোথায় খুঁজতে গিয়ে আমি এখানে চলে আসছি। তো এই কোথায় খুঁজতে খুঁজতে জালাল স্যারের সাথে পরিচয়। এই জালাল স্যারের কাছেও কোথায় খুঁজছি যে এটা কোথায় যাচ্ছে, এখনো কোথায় খুঁজতেছি। তো ঠিক আছে, তো ডেভিস্কেল সম্পর্কে তো আর নতুন কিছু বলার নাই। জালাল স্যার আমার খুবই প্রিয় একজন স্যার। তবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে আমার অনেক অভিযোগ আছে, সেটা হয়তো অন্য বিষয় দেখা যাচ্ছে। তবে আপনাদেরকে বলতে পারি একটা জিনিস যেটা আমি ফেস করছি। আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকি তখন আমরা একটা পরিবেশ থেকে আসি, এবং বিশেষ করে আমরা যখন কোম্পানিতে চাকরি নিই তখন কোনো সিনিয়রের আন্ডারে আমাদেরকে অ্যাসাইন করা হয়। এবং আপনারা অনেকে সিনিয়র আছেন, আমি যেটা মনে করি এটা আপনারা খুবই সাবধানতার সাথে করবেন। একটা ছেলে যখন ইউনিভার্সিটি থেকে আসে, একটা নতুন পরিবেশে আসে, তাকে গাইড করার জন্য সেই মন মানসিকতারই একজন টিম লিড দেওয়া প্রয়োজন। এবং ইউনিভার্সিটিতে যখন তারা পড়াশোনা করে, কেউ সরকারি চাকরির প্রিপারেশন নেয়, কেউ ইন্ডাস্ট্রির প্রিপারেশন নেয়, তার বন্ধু যখন একটা সরকারি জব পেয়ে সুন্দর লাইফ লিড করে, তখন সেই ইন্ডাস্ট্রিতে এসে বুঝতে পারে যে আমার লাইফটা আমি হয়তো হেল করে ফেলছি এদিকে এসে। তো এটার একটাই কারণ আমি ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে তার টিম লিড। এই জুনিয়র অবস্থায় টিম লিডই তাকে পারে এই ইন্ডাস্ট্রিতে তাকে রাখতে, এই টিম লিডই পারে তাকে এই ইন্ডাস্ট্রি থেকে ছুঁড়ে ফেলে দিতে। এই জন্য আপনারা যখন কোনো টিম লিড অ্যাসাইন করবেন বা টিম লিডার হবেন বা অ্যাসাইন করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন যারা ফ্রেশার যখন আসে। কারণ রিসেন্টলিও আমার একটা অভিজ্ঞতা, মানে একজন অলরেডি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেল শুধুমাত্র টিম লিড ভুল হওয়ার কারণে। তার মেন্টালি, সে একটা ভালো বাংলাদেশের টপ লেভেল ইউনিভার্সিটি থেকে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে, শুধু এই টিম লিড
লিডের কারণে সে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেল এবং সে সরকারি জবের প্রিপারেশন নেবে এবং সে আমার বিশ্বাসে 100 সরকারি চাকরি পেয়ে যাবে ফার্স্ট ক্লাস। কিন্তু সে কিন্তু প্রথমে একটা স্বপ্ন নিয়ে আসছিল যে আমি ইন্ডাস্ট্রিতে থাকবো। তো এই অনেক অভিযোগই আছে। তো সর্বোপরি আমি হচ্ছে ডেভিস্কেলের শুভকামনা জানাই। জালাল স্যারের সম্পর্কে বেশি কিছু বলার নাই। জালাল স্যার আমার খুবই প্রিয় একজন স্যার এবং আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আমাকেও নেক হায়াত দান করুক, আমাদের হায়াতে বরকত দান করুক, আমাদের রিজিকে বরকত দান করুক আল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাহিনুল ইসলাম রাজ। আমি বর্তমানে অন্যরকম সফটওয়্যারে আছি। আমিও এখানে আসলে ডেভিস্কেলের সঙ্গে কীভাবে পরিচয় হওয়া বা সামনে কীভাবে এই পর্যায়ে আসে, আপনাদের সামনে আসে, এই ছোট্ট স্টোরিটা একটু শেয়ার করব। তা আমার আবার এই পথের সঙ্গী ছিল আমাদের পরবর্তী ব্যাচের ফাহিম। আমরা দুজন মূলত রংপুর পলিটেকনিক থেকে আসছিলাম। আমাদের মূলত বিষয়টা ছিল ফাহিমের টেন্ডেন্সিটা এরকম ছিল যে মানুষ যে জিনিসটা কম পছন্দ করে, কোনো কিছু করতেছে না, আমি সেটা করব। হ্যাঁ, তা সেই হিসেবে সে নেটওয়ার্কিংটা চুজ করছিল। আমাদের যে যাদের পলিটেকনিক কারিকুলাম সম্পর্কে ধারণা আছে যে শেষ একটা সেমিস্টার আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হয়। তা সেই হিসাবে ফাইম চুজ করছিল নেটওয়ার্কিং, যে নেটওয়ার্কিংয়ে মানুষ কম আসবে, আমি নেটওয়ার্কিং নিয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করব। আর আমার আবার একটা জিনিস ছিল যে ওই দেখা যেত যে প্রত্যেকটা সেমিস্টারে আমাদের প্রত্যেকটা একটা করে বই আসতো, কোনো ক্লাসে কোনো সেমিস্টারে পাইথন, কোনো সেমিস্টার জাভা, অথচ কিন্তু সি নিয়ে কিন্তু কোনো বই আমাদের পাঠ্যপুস্তক ছিল না, ডাইরেক্ট শুরু পাইথন দিয়ে। যাই হোক, তা যে সেমিস্টার যে ল্যাঙ্গুয়েজটা আসছে আমি সেটা দিয়ে টুকিটাকি করে ওই গ্রেডিংয়ের প্রোগ্রাম, হ্যাঁ ওই বিদ্যুৎ বিলের প্রোগ্রাম, এগুলো এরকম টুকিটাকি করে করছে। কিন্তু ওই গ্রাফিক্স এগুলোতে এরকম মন বসতো না, যে এগুলোতে সময় বেশি যায়, কিন্তু প্রোগ্রাম তো টুক করে লজিক লিখে দিলে একটা আউটপুট চলে আসে। তা সেই হিসেবে আমার একটা ধারণা ছিল যে আমি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করি তাহলে আমি প্রোগ্রামিংয়ের উপর করবো। কিন্তু প্রোগ্রামিং করে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা সফটওয়্যার জিনিসটা কি সেটা আমি আদৌ জানতাম না। আমার কাছে শুধু একটা কনফিউশন ছিল যে .html দিয়ে কোনো ফাইল তৈরি করলে তো আমি ওয়েবের মধ্যে একটা পেজ দেখতে পারতেছি, আর যখন আমি প্রোগ্রামিং করতেছি লজিক দিয়ে তখন তো আমার সামনে শুধুমাত্র কনসোল ওপেন হয়। তা আসলে এই ওয়েব পেজের সঙ্গে কনসোল কীভাবে লজিক একসঙ্গে মিক্স আপ হয়ে একটা কোনো কাজ করবে এটা আসলে আমার জানা ছিল না। এটা পরবর্তীতে যখন ওই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় যখন আসলো তখন দেখা গেল কি মানুষ তো সাধারণত দেখা যায় যারা আমরা ডিপ্লোমা করি তাদের বেশিরভাগের এই প্রিপারেশন থাকে যে আমরা ডুয়েট অ্যাডমিশন নিব, হয় ডুয়েটে টিকবো না হলে চাকরিতে ঢুকে যাব। তা এই সুযোগে কী করলো, বেশিরভাগ মানুষের নেটওয়ার্কিং দিল, যে কোনো একটা প্রতিষ্ঠানে যাবে, নেটওয়ার্কিং নামকা অবস্থায় থাকবে আর সাথে সাথে ডুয়েটে অ্যাডমিশন দিবে। তা যখন নেটওয়ার্কিংয়ের মানুষ যখন বেশি হয়ে গেল তখন আমাদের যে ফাইম আছে ও বললো আমি নেটওয়ার্কিং করবো না, কারণ নেটওয়ার্কিং অনেক মানুষ করবে। এখন আমি আবার পড়ে গেছি একা, যে আমি বলছিলাম যে আমি অ্যাটাচমেন্ট করলে আমি প্রোগ্রামিংয়ের উপর করবো, তখন আবার ফাইম আমার সঙ্গে অ্যাড হলো। আর সেই সময় মানে এই পর্যন্ত প্রথম আর কি ডেভিস্কেল একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমরা ওই ডিপ্লোমার যে অ্যাটাচমেন্টটা আছে আমরা সেই প্রোগ্রামটা করবো। তা স্যার অনলাইনে ওরকম প্রচারণা যতটুকু সম্ভব চালাইছেন, তাই এর মাধ্যমে একটা মিটিং হয়েছিল, অনেকে জয়েন করছিল, কিন্তু সর্বশেষ আমরা এখানে অ্যাটাচমেন্ট করার জন্য 6 জন আসছিলাম। তা আলহামদুলিল্লাহ যে 6 জন আসছিলাম 6 জনের মধ্যে আমরা 4 জনে আলহামদুলিল্লাহ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন কোম্পানিতে আছি। একজন এখনও জব করতেছেন আর একজন অন্য পাথ চুজ করে নিছে। তা এটাই আর কি, যে কখনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সামনে কথা বলা এরকম একটা স্টেজে মানে কখনো যে আসবো এটা কখনো কোনো রকম পরিকল্পনা ছিল না, স্বপ্ন ছিল না। তা ওই যে সেই কালো স্ক্রিন কনসোল থেকে নিয়ে আজকে যে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কোনো একটা সফটওয়্যার কোম্পানির পরিচয় বহন করা যায়, সেখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এই সম্পূর্ণটা এক তো সর্বপ্রথম যে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা আমার এটা ভাগ্যে রাখছিল। আর এই মাধ্যম হিসেবে ব্যক্তি হিসেবে আসছে জালাল স্যার এবং আমার মিজান ভাই। ঠিক আছে, মিজান ভাইয়ের তো কি বলবো, আমার ল্যাপটপ ছিল, আমার ডেস্কটপ ছিল। তো এখানে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবো এটার জন্য একটা প্রিডিকুশন ছিল যে নিজস্ব ল্যাপটপ হওয়া। তা সেই ল্যাপটপটা মিজান স্যার নিজের ল্যাপটপটা আমাকে প্রোভাইড করছিল। তা স্যারের ল্যাপটপ ব্যবহার করে
যারা স্যারের কোর্স করা এবং পরবর্তীতে C# এবং ASP.NET করে এই পথ এত দূর আসা। এই জন্য আমি তো অবশ্যই এরকম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং জালাল স্যার এবং মিজান ভাইয়ের প্রতি আমি এরকম চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহ তাআলা তাদেরকে এরকম নেক হায়াত দান করুন। আর এরকম যে এরকম সদকায়ে জারিয়া একটা যে চালু করে দিছে, যে এরকম যে স্যার আমাদেরকে এরকম দাঁড় করে দিচ্ছে, এখন আমাদের জায়গা থেকে আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, যেটার দ্বারা এরকম কি স্যারের যে প্ল্যান, স্যার যেটা স্বপ্ন দেখে সেটা যেন এরকম ফুলফিল হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর স্যারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। আমি টেকনোনেক্স সফটওয়্যার লিমিটেডে জব করি, আর ডিসিগনেশন হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো স্যারের ক্ষেত্রে যেটা আমার একটা স্পেশাল জিনিস ছিল, আমি যখন ফার্স্ট জব ছিল আমার, তখন আমি আর প্রায় 1.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কিন্তু সেই পরিমাণ আসলে আমার অগ্রগতি হচ্ছিল না। তো আমি অনেক দিন আগে থেকে স্যারকে ফলো করতাম, প্লাস স্যারের প্ল্যাটফর্মে কন্টেস্টও করছি, ডেভিসকে যে কন্টেস্ট হইতো অনেক আগে থেকে স্যারের সাথে কথাবার্তাও হয়েছে। তো তারপরে মানে কোর্সের প্রাইস অনেক বেশি থাকার কারণে আসলে মানে অনেক আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু হয়ে উঠতেছিল না। তারপর যখন একটা সময় মনে হলো আসলে এই জিনিসগুলো আমার শেখা উচিত, যেমন ডেভঅপসের পার্ট, ডকার, ইউনিট টেস্টিং, এগুলো শেখা হচ্ছিল না। ফার্স্ট টাইম ভাবছি যে আমি নিজে নিজে শিখে নেব, স্যারটা আউটলাইন দিয়ে দিচ্ছে, কিন্তু পরে দেখলাম যে আসলে হচ্ছে না, আসলে একটু মেন্টরের দরকার। পরবর্তীতে আর কোনো কিছু না টাকায় তারপরে স্যারের কোর্সে ভর্তি হয়ে গেলাম। আর আমার যে একটা থার্স্ট ছিল যে আসলে অনেক কিছু জানতে হবে, বেসিক জানতে হবে, অনেক কিছু কোড জানি না। যেমন C# ক্লাসে স্যার একটা জিনিস বলছিলাম, ইভেন স্যারকে এটা জিজ্ঞেস করছিলাম যে স্যার C# ক্যারেক্টার 2 বাইট কেন, মানে আমি যেটা আছে মানে দেখি C++ 1 বাইট, কিন্তু ইয়েতে কেন 2 বাইট কেন, ইভেন স্যারকে এটা জিজ্ঞাসা করছিলাম। আর আমি সবসময় মুখায় রাখতাম যে প্রথম দিকে বেশি অ্যাটেন্টিভ ছিলাম যে C# কোর্সে, যে টুকিটাকি যে এই টাইপ বিষয়গুলো আছে এটা কেন কীভাবে, স্যারকে আমি ট্রাই করতাম। ইভেন ক্লাসের পরেও স্যারকে রিচ করতাম যে স্যার এটা কেন কীরকম, আমি ট্রাই করতাম এইভাবে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। পরবর্তীতে অবশ্য একটু হয়ে গেছিলাম যে শেষের দিকে মানে অত অ্যাটিটিভ ছিলাম না, বিয়ে করা হয়েছিল প্লাস জব প্রেশারের জন্য পরবর্তী শেষের দিকে আর অত অ্যাটিটিভ ছিলাম না। কিন্তু এই বিষয়গুলো স্যার অনেক হেল্প করছে, বিশেষ করে স্যারের যে আছে অ্যাসাইনমেন্টগুলো, এগুলো আসলে অনেক টপ ক্লাস ছিল আর কি। যে ইভেন স্যার যে রিফ্লেকশনে যেইটা করাইছিল আর কি, আমাদের যে জেসন কনভার্টারের মতো, ওটা করার পরে আমি ইভেন স্টেক ওভারফ্লোতে কন্ট্রিবিউট করছিলাম, ইভেন 2 ভোট পাইছিলাম আর কি। এটা আর কি অনেক ভালো লাগছিল যে স্টেক ওভারফ্লোতে আমি সবসময় পড়ি কিন্তু নিজে কন্ট্রিবিউট করা হয় নাই, পরে স্যার এইটা করে পরে ওটা কন্ট্রিবিউট করছিলাম, এটা অনেক ভালো লাগছিল আর কি। আর স্যার সবসময় অনেক হেল্প করছে ক্লাসের পরে বা ইয়ার পরে, এই জন্য স্যার অনেক থ্যাঙ্কস। আর স্যার এই জার্নিটা করার পরে এই পর্যন্ত অনেক ইন্টারভিউ ফেস করছি, কিন্তু মানে কখনো মানে টেকনিক্যাল রাউন্ড বা বেসিক রাউন্ডে কোনো সমস্যা হয় না আর কি। স্যার একটা ফাউন্ডেশন করে দিচ্ছে, এই জন্য স্যারকে থ্যাংক ইউ। আর ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। তো আমি বলছিলাম যে আমি মাঝে একটু কিছু স্টোরি শেয়ার করব, বাট যেহেতু আমাদের অনেক স্টোরি আসছে আপনাদের কাছ থেকে, তাই আমি বেশি লম্বা করব না। তারপরে একটা স্টোরি আমি বলতে চাচ্ছি কাটছাট করে। যেমন এই ব্যাচের রায়হান, তার ব্যাপারেও আমি কিছু বলতে চাচ্ছিলাম। তবে সজীবের ব্যাপারে একটু বলবো। আমি আগের ব্যাচ 4-এর রায়হানের ব্যাপারেও কিছু স্টোরি শেয়ার করতে চাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল খুবই ইন্টারেস্টিং স্টোরিগুলো। তবে সজীবের ব্যাপারে আমি একটা স্টোরি শেয়ার করবই, এটা আমি একটু সময় স্বল্পতা থাকলেও করব। সেটা হচ্ছে যে সজীব যখন কোর্সে C# কোর্সে ভর্তি হয়, তো আমি লক্ষ্য করলাম যে ও তুলনামূলকভাবে অন্যান্যদের থেকে খুব দুর্বল। মানে আমাকে যখন প্রশ্ন করতো, তা আমি প্রশ্ন বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু দেখি বোঝে না, আবার প্রশ্ন করে, আবার বোঝাই, আবার বোঝে না, আবার প্রশ্ন করে। তো এখন আমি একটা টপিক কয়বার বুঝাবো? তো আমি সাধারণত যেমন হচ্ছে অন্যান্য ব্যাচে যেটা হয় যে বলি যে আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও রেকর্ডিংটা দেখে আবার ট্রাই করেন, যদি না বুঝেন পরে আবার। তো সজীব তো আর আমাকে ছাড়ে না, সে যতক্ষণ না বুঝবে আমাকে প্রশ্ন করে। আমি একটা বুঝাই, বুঝানোর পরে আমার মানে একটা পজ, আমি বুঝাইছি, চুপ। এখন আমি ভাবতেছি ও বলবে যে ঠিক আছে স্যার, বা আচ্ছা আমি একটু দেখে নেব না, সে প্রশ্ন করে স্যার এটা কি তাহলে এরকম হবে, আমার আবার বুঝাইতে হয়। তো এই যে মানে ও লেগেই থাকে। তো আমি পরের দিকে যেটা হয়তো, আমি প্রতি ক্লাসে শুরুর আগে আল্লাহ আল্লাহ করতাম। হ্যাঁ, আমাকে তো আজকেও ধরবে, আমি যে কিভাবে ছাড়া পাবো, আমি তো ব্যাচের সিলেবাস শেষ করতে পারবো না।
তা আমি আসলেই আতঙ্কে থাকতাম। এই ঘটনা এই সি শার্প কোর্স বা এসপি ডট নেট কোর্সে আর কোনো স্টুডেন্টের সাথে হয়নি। দেখা গেছে একবার না হয় দুইবার বোঝানোর পরে চুপ হয়ে যায়, আর প্রশ্ন করে না, কিন্তু সজীব আর ছাড়েই না। তো এরপরে সজীব একদিন পরীক্ষায় খুব খারাপ করে আমাকে বললো যে স্যার আমি তো আর এই ব্যাচে পারবো না, আমি এই ব্যাচে ফেল করব, পরের ব্যাচে আবার ভর্তি হবো। আমি বললাম যে না সজীব, আপনি চেষ্টা করে যান, কি হয় আল্লাহ ভরসা, দেখা যাবে। আপনি হচ্ছে গিয়ে হাল না ছেড়ে কোর্সটা লাস্ট পর্যন্ত আপনি সব পরীক্ষা দেন, সব কিছু করেন। তো প্রথম পরীক্ষায় 0 পেয়ে এই কথা, তারপর থেকে সজীব এইরকম খালি প্রশ্নই করে আর বোঝে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে বোঝে আর বোঝে, আমিও বুঝাই। এভাবে করে চলতে চলতে শেষ পর্যন্ত আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে সজীব পাস করবে না। মানে এটা তো আর কাউকে বলা হয়নি, তাই না? আজকে সজীব প্রথম জানতে পারলো। মানে আমি মোটামুটি মনে মনে নিশ্চিত ছিলাম যে সজীব পাস করবে না। যদিও আমি তাকে ইন্সপায়ার করছি, কিন্তু আমি ভাবতেছি যে ওর দুর্বলতাটা এত বেশি যে এই দুর্বলতা কভার করে পাস করাটা কঠিন হবে। কিন্তু দেখলাম সে পাস করে গেল। তো যাক, ইন্টারেস্টিং বিষয়। তো আমি এখন তো চিন্তা করতেছি যে আচ্ছা সি শার্প তো পাস করছে, একে তো আমার এসপি ডট নেটে নিতে হয়, এসপি ডট নেট তো আর এ পাস করবে না। এখন আমি কনফিউজ যে তাকে কি আমি ভর্তি করবো না করবো না, হ্যাঁ, যে করে আবার টাকা নষ্ট হয় কিনা। তো এসপি ডট নেট কোর্সে আসলো, সেখানেও দেখি যে একই রকম, সে তো ছাড়ে না, হ্যাঁ, খালি প্রশ্নই করে এভাবে করতে থাকে। করতে করতে দেখি ও মা, এসপি ডট নেট কোর্সও পাস করে গেল কোনো ড্রপ ছাড়াই। তো আমি এবার চিন্তা করলাম এখন তো আমার ইন্টার্নশিপে নিতে হয়, এখন তো আমি পড়বো মহাবিপদে। হ্যাঁ, তো মানে সে পাস করে যাচ্ছে, আমিও ঠিক ক্লিয়ার না যে কেমনে পাস করে। হ্যাঁ, যে মানে এত প্রশ্ন করে, এত বুঝাইতে হয়, এত দুর্বল, তারপর আবার পাসও করে, হয় কীভাবে? আমি তো পরীক্ষার নাম্বার দিতেছি, আর আপনারা তো সবাই জানেন যে আমি নাম্বার দেওয়ার ক্ষেত্রে কোনো মানে কনসিডারেশন করি না, যদি ভুল হয় ভুল, সঠিক হলে সঠিক। তো যাই হোক, এই ইন্টার্নশিপে আসলো, ইন্টার্নশিপও মোটামুটি আলহামদুলিল্লাহ পাস হয়ে গেল। তারপর দেখি ও ফার্স্ট ইন্টারভিউ দিয়ে জবও সে পেয়ে গেল আলহামদুলিল্লাহ। মানে আমি এই উদাহরণটা আমার স্টুডেন্টদেরকে এখনও বলি, এখনও প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকে, প্রত্যেকটা ব্যাচে সি শার্প এসপি ডট নেট একটাই কথা, স্যার আমি নন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি তো আসলে আগে কখনো প্রোগ্রামিং করি নাই, আমি খুবই দুর্বল, আমার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি মনে হয় পারবো না। তখন আমি সজীবের উদাহরণটা দিই যে দেখেন আমার এরকম একজন স্টুডেন্ট ছিল, সে এভাবে পরিশ্রম করে এত দুর্বলতা থেকেও দেখা গেছে যে ঠিকই পাস করে গেছে। আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারাও পাস করে যাবেন। তো এই উদাহরণটা। আরও একটা জিনিস আছে, সেটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে সজীব কোর্সকালীন সময় এসপি ডট নেটের আমি যখন ক্লাউড শেখাচ্ছিলাম, তখন সে অ্যাক্সিডেন্টালি কিছু বিল জেনারেট করে ফেলছিল AWS-এ, হ্যাঁ, বড় অ্যামাউন্টের বিল, তাও আবার কার্ড আরেকজনের কাছ থেকে ধার করে অ্যাকাউন্ট খুলছিল। তো এখন বিল জেনারেট হয়ে গেছে, তো আমি তো বললাম হ্যাঁ এটা কী করলেন আপনি ঠিক আছে, এত টাকা বিল, সজীবও টেনশনে, আমিও টেনশনে, কিন্তু কিছু তো করার নাই, এখন বিল কিভাবে দেওয়া যায়। তো এখন একদিন হঠাৎ কয়েকদিন পরে সজীব আমাকে বললো যে স্যার AWS আমার বিল মাফ করে দিছে। আমি তো তাজ্জব, কিভাবে সম্ভব। হ্যাঁ, সজীব বলতেছে যে সে AWS-এ কন্ট্যাক্ট করছে সাপোর্টে, এবং সেখানে তাদেরকে বুঝাইছে যে এটা ভুলবশত তার হয়ে গেছে এবং তার মাফ করে দিচ্ছে। আমি নিজে পার্সোনালি এটা কখনো ইমাজিন করি নাই করার কথা। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং, যে কিছুদিন আগে AWS-এ আপনারা জানেন যে আমার ওই বাকেটের কারণে একটা হ্যাকিং অ্যাটেম্পটের মতো হওয়ার কারণে আমার বেশ ম্যাসিভ অ্যামাউন্টের একটা বিল জেনারেট হয়েছিল। সজীবের এই উদাহরণ থেকে পরে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে বলি যে আমার বিল মাফ করে দিতে, এবং তারাও এটা কনসিডার করে। তো আমি এটার জন্য বললাম যে আমাদের দুর্বলতা, আমাদের খুব সাদামাটা মানুষ হওয়াটা, এটা কিন্তু আসলে আমাদের এত হেলাফেলা করার বিষয় না। আমাদেরকে যে বড় কিছু করতে হলে, ভালো কিছু করতে হলে, লাইফে সাকসেসফুল হইতে হলে খুব জিনিয়াস হইতে হবে, খুব স্পেশাল হইতে হবে, এটা মনে করার দরকার নাই। আমরা খুব সাধারণ মানুষ হয়ে, ছোট মানুষ হয়ে অনেক বড় বড় কাজ করতে পারি। কাউকে এই জন্য ছোটো করা উচিত না, অবহেলা করা উচিত না, সবাইকে সম্মান করা উচিত এবং সবার কনফিডেন্সটা রাখা উচিত। ঠিক আছে, আমি সবসময় একটা জিনিস বলি, যেমন এই যে সজীব একজনের কথা বলে গেল যে সে কনফিডেন্সের অভাবে দেখা গেছে ট্র্যাক চেঞ্জ করে ফেলতেছে। হ্যাঁ, আমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টদেরকে দেখছি আমার ব্যাচের, যারা এটা করে, তারা দেখা যায় যে একটু কনফিডেন্সের অভাবে হতাশ হয়ে পড়ে, খুব ভালো এবং তাদেরই দেখা যায় যে বেশি সমস্যা হয়ে যায় এই জন্য। তো আমি মনে করি যে কখনো কনফিডেন্স নিয়ে এত ভেঙে পড়বেন না। বিপদ আপদ সমস্যা মানুষের লাইফে আসে, আমার লাইফেও আসছে, আপনাদের লাইফেও আসে।
তো এই জায়গাতে সবসময় এই আত্মবিশ্বাসটা ধরে রাখবেন। আমি যে আমার লাইফে এত দূর আসতে পারছি তার পিছনে কিন্তু আমার একটা ছোট্ট স্টোরি, এটা আমি আমার ব্লগেও লিখছিলাম, অনেকে হয়তো পড়েছেন, যে ক্লাস 4-এ আমার এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে ক্লাস 4 বা ক্লাস 5-এ আমি হচ্ছে গিয়ে একটা কনফিডেন্স আমার ভিতরে আসছিল যে আমি চেষ্টা করলে যে কোনো কিছু ইনশাল্লাহ করতে পারবো। তো এই যে কনফিডেন্সটা, এটা আপনারা সবাই ধরে রাখবেন, যে যেই অবস্থায় আছেন, যে যেই সমস্যার মধ্যে আছেন, কখনো নিজেকে ছোট করবেন না। কারণ আপনি যদি আপনার নিজের কাছে ছোট হয়ে যান তাহলে দুনিয়ার সবার কাছে আপনি ছোট হবেন, এটাই স্বাভাবিক, তাই না? নিজের কাছে অন্তত বড় থাকেন, নিজের অহংকারী হবেন না, আমি অহংকারী হতে বলছি না, কিন্তু নিজেকে কনফিডেন্সের দিক থেকে আপনি বড়ই রাখবেন, যে আমার আত্মবিশ্বাস থাকবে, আমি কখনো হাল ছাড়বো না। সো আমাদের পরের ব্যাচ 8 নম্বর, তাই না? তো একটু আসেন, আমরা একটু দ্রুত করব। আনফর্চুনেটলি আমাদের সমস্যা তো নিজেদের পরিচয় এবং কোথায় আছি, ডেজিগনেশন, এগুলো দিয়ে ছোট করে যতখানি করা যায়। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাগাউত হুসাইন, ব্যাচ 8 থেকে বিলং করি। অ্যান্ড আমি আসলে শুরু করেছিলাম ভার্সিটির 8 সেমিস্টারে। আমি তখন হার্ডকোর জাভা ফ্যান বয় ছিলাম। অ্যান্ড কোর্সে ভর্তি হয়ে দেখি যে স্যার আসলে জাভাকে রোজ করা শুরু করছে। সো দ্যাট ওয়াজ হিট মোমেন্ট। অ্যান্ড আমি প্রথম বুঝি নাই যে আচ্ছা জাভাকে প্রথমে কী দরকার। পরে হচ্ছে যে আমি ছিলাম আসলে 7 সেমিস্টার একটা কোম্পানিতে, মানে অ্যান্ড্রয়েড ডেভেলপার ছিলাম। তখন হচ্ছে আমি আর্কিটেকচার জানতাম না। তো আমি 4th সেমিস্টারে থাকতে অবশ্য ডেভিস্কিলের সিপি কোর্সটা করছিলাম। তো ওইখান থেকে হচ্ছে আসলে ASP.NET এর আইডিয়াটা আসা। তারপর হচ্ছে ওইখানে আমি দেখি যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখানো হবে। তো আমার প্ল্যান ছিল যে আমি আসবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখে আবার জাভাতে ব্যাক করবো। পরে যখন কোর্স থেকে বের হই তখন দেখি যে আসলে আমি জাভার তেমন কিছু জানি না, সব কিছু যা জানি সব সি শার্পের। সো ওইখান থেকে হচ্ছে আসলে জবে জয়েন করি। এটা হচ্ছে যে তারপর অবশ্য আমি আমার এক ফ্রেন্ড সহ রাশিদ খান, সে আজকে এখানে আসে নাই, ওর সাথেই জয়েন করি। অ্যান্ড আপাতত হচ্ছে যে বর্তমান ব্রেন স্টেশনে আছি অ্যান্ড সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। অ্যান্ড এখানে অবশ্য অনেক সিনিয়র আছেন, আমার সিনিয়র বড় ভাই আশিফ ভাই, কোম্পানি নিয়ে কিছু বলা যাবে না, উনি আমার মাইটটা দিতে পারে। সো এখানে হচ্ছে আসলে আমি হলাম যে আসলে ফাঁকবেস্ট পাবলিক। আমি কোর্সে ছিলাম, আবার ছিলাম না এইডএফ সিস্টেম। আমার হচ্ছে যে আমি কোর্সে আসতাম লাস্টের দিকে, যখন স্যার হচ্ছে লাইফ নিয়ে গল্প করতো তখন। আমি কোর্সে থেকে কী পেয়েছি এটা বলবো যে আসলে আমি ছিলাম এক্সট্রিমলি মানি সেন্ট্রিক মানুষ, মানে ইটস অল ওভার টাকা পয়সা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সো যার কারণ ছিলাম, যখন আসছিলাম তখন আমি চিন্তা করতাম যে কীভাবে হচ্ছে জব নিব, কীভাবে হচ্ছে টাকা পয়সা হচ্ছে একটু বেশি বাড়াবো, আর কীভাবে হচ্ছে যে টাকা পয়সা কামাবো, এইটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু যখন থেকে স্যারের লাইফের স্টোরি শুনলাম, স্যার আমাকে ইন্সপায়ার করলেন। আর হচ্ছে যে আমি মূলত হচ্ছে যে আইডিওলজিক্যাল শিফটটা পেয়েছি, এটা হচ্ছে ডেভিস্কিল থেকে পেয়েছি। অ্যান্ড এখন হচ্ছে যে আমি হলাম মোর কমিউনিটি সেন্ট্রিক। আমি হচ্ছে কমিউনিটিকে ব্যাক করার ট্রাই করি। অনেকে জানেন এখানে ব্রেন স্টেশন অনেকেই আছেন যারা জানেন যে হচ্ছে আমি আসলে অনেকগুলো সেমিনার নেই, অনেকগুলো হচ্ছে ব্লগ টক লিখি। এগুলো সব কিছু আসলে আসছে হচ্ছে যে যখন থেকে আমি হচ্ছে ব্রেন স্টেশনের যখন থেকে ডেভিস্কিল থেকে বের হয়েছি তখন থেকেই। আর এই সবগুলো হচ্ছে আসলে স্যার থেকে পাওয়া। অ্যান্ড আই থিঙ্ক এই যে আইডিওলজিক্যাল শিফট যেটা হচ্ছে আমার ভিতরে আসলো, এটা ফুল ক্রেডিট হচ্ছে ব্রেন স্টেশনের, অ্যান্ড এই জন্য হচ্ছে ডেভিস্কিলের। অ্যান্ড আই থিঙ্ক স্যারকে অনেক ধন্যবাদ। তিনি হচ্ছে যে আসলে একজন ভালো মানুষ। অ্যান্ড আমি অনেকবারই হচ্ছে স্যারকে ভিন্ন ফিলোসফিক্যালি কোয়েশ্চেন করতাম। ইটস নট অ্যাবাউট টেকনিক্যাল ছিল, আমি সবসময় কোয়েশ্চেন করতাম ফিলোসফিক্যাল, মানে হচ্ছে যে স্যার যে কাজগুলো করছেন কেন করছেন, মানে এগুলো রিজন কি, এখানে তো কোনো বেনিফিট দেখতেছি না আমি। কিন্তু স্যারের চিন্তাভাবনা হচ্ছে যে আমাকে অনেক ডিপলি প্রভাবিত করছে। অ্যান্ড আই এম গ্ল্যাড যে হচ্ছে আমি ডেভিস্কিলে আসছি আর এখান থেকে হচ্ছে একটা চিন্তাভাবনা নিয়ে যাচ্ছি। আর অলসো আমি বর্তমানে হচ্ছে যে দেশে হচ্ছে যে ব্রেনস্ট্রেনে জব করি, আর হচ্ছে যে দেশের বাইরে হচ্ছে যে কিছু কোম্পানিতে কাজ করা হয়েছে। আর বর্তমানে হচ্ছে যে একটা টিমের সাথে কাজ করি যারা হচ্ছে যে কাস্টমাইজড এআই মডেল বানায়।
সো আমি হচ্ছে মেইনলি ওইসব মানে মূলত কাজ আসলে এআই নিয়েই আমার কাজ। আমার কোম্পানিতে হচ্ছে যে আসলে এআই সেন্ট্রিক সলিউশন পাওয়ার চেষ্টা করছি। দ্যাটস অল। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি, অ্যান্ড স্যার আমার লাইফে যে কন্ট্রিবিউশনটা রেখেছে এটা আমি যতদিন বেঁচে থাকবো ডেফিনেটলি আমার সাথে থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার ভার্সিটিতে আমার মানে ফ্রেন্ডরা আমাকে ডেভিস স্কিলের দালাল বলে, কারণ হচ্ছে যে হ্যাঁ আই এম দ্য গাই হু অলওয়েজ টক্স অ্যাবাউট ডেভিস স্কিল। মানে হচ্ছে পোলান বলে এটা জিজ্ঞেস করিস না, এটা জিজ্ঞেস করলে ডেভিস স্কিলের কথা বলবে। এখন কথা হচ্ছে যে আসলে কোনো কিছু ভালো নাই, তাদেরকে বললাম যে বেটার তাহলে আমাকে দেখাও। আসলে ইটস অল অ্যাবাউট হচ্ছে যে টপ সলিউশনের মধ্যে ডেভিস স্কিল আছে, আর কেউই নেই। তো এখন হচ্ছে যে একজন আমাকে জিজ্ঞেস করছিল ফেসবুকে, ভাই আপনি এত বেশি সাজেস্ট করেন, আপনি কি কমিশন পান? আমি বলছি না ভাই, আমি কমিশন পাই না। হ্যাঁ, আমি তোমার লাইফটা ঠিক করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এই তো, আর তেমন কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমি স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাই, তার দীর্ঘায়ু কামনা করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি শোয়েব আহমেদ, টেক ইন্টেল আছি বর্তমানে। ডেভিস স্কিলের কোর্সটা আমাকে আর ফান্ডামেন্টালি অনেক স্ট্রং করছে, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আরেকটা ধন্যবাদ দিতে চাই হচ্ছে বেসিক্সের মেহেদি হাসানকে। ওনার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে আসলে কোর্সটা করবো কিনা বা কিভাবে কি করব, অনেক হেল্প করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরুল কবির। এখন আমি চুয়েট থেকে পাশ করি 2018 সালে। পরবর্তীতে প্রোগ্রামিং রিলেটেড কোনো জবে ঢুকি নাই, আমি ইআরপি ইমপ্লিমেন্টেশন একটা জবে ঢুকছিলাম। তো পরবর্তীতে এখান থেকে আমার বের হইতে হবে। বের হওয়ার জন্য আমি চিন্তা করি যে আমি তো খুব বেশি কিছু জানি না, ইন্টারভিউ ফেস করতে গেলে আমাকে তারা রিজেক্ট করে দিবে, এটা স্বাভাবিক, আমি পাস করতে পারবো না। তো সেই ক্ষেত্রে ঘাটাঘাটি করে দেখলাম যে ডেভিস স্কিলে ভর্তি হইলে হয়তো এই প্রবলেমটা সলিউশন হইতে পারে। পরবর্তীতে ভর্তি হই এবং ক্লাস কন্টিনিউ করি। তো একটা পর্যায়ে স্যার যখন বলে যে তোমাদের ইন্টার্নশিপ আছে, পুরো কোর্স শেষে ইন্টার্নশিপ 2 মাসের হবে এবং এই ক্ষেত্রে চাকরি করে এটা করা সম্ভব না, ভালো লেভেলের প্রেশার দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখতেছি কোম্পানি থেকে এরকম ছুটি ম্যানেজ করা যাবে না, আমি সেই ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার আগেই 4-5 মাস মেবি আগে আমি জবটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর দেখি যে স্যারের কোর্স যদি আমার কন্টিনিউ করতে হয়, জব সহ আমি এটা কন্টিনিউ করতে পারবো না। পরে ফুল কনসেন্ট্রেশন দিই স্যারের কোর্সে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। চেষ্টা করার পর ইন্টার্নশিপ কমপ্লিট করি। পরবর্তীতে মাস্কো গ্রুপে আমি একটা ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পর আমি বিকালবেলা ইন্টারভিউ দিই, পরের দিন সকালে তারা আমাকে কনফার্ম করে যে আপনি কখন জয়েন করতে পারবেন, এবং 1 সপ্তাহের মধ্যে আমি জয়েন করি আলহামদুলিল্লাহ। এবং ওই কোম্পানিতে নর্মালি ফ্রেশার কাউকে নেয় না। আমি আলহামদুলিল্লাহ খুব বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স না থাকার কারণেও ইন্টারভিউ খুব ভালো হওয়ার কারণে তারা আমাকে রিক্রুট করে নেয়। এখন ওইখানেই আছি, প্রায় 2 বছর হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমার ডেভ স্কিল সম্পর্কে কিছু বলা। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম, আমি মিশুর রহমান। আমার ক্ষেত্রেও ডেভিস স্কিল আমার ক্যারিয়ারের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল, কারণ আমি যখন ভার্সিটি শেষ করি তখন আমি আসলে প্রোগ্রামিং সম্পর্কে খুব বেশি যে জানতাম তা না। তবে ডেভিস স্কিলে আসার পরে আমার যে ভিতটা তৈরি হয়েছে এইটা আমার জবের ক্ষেত্রে খুবই হেল্প করছে। তো আমি আছি অন্যরকমে, তো আমার অন্যরকমে যারা আছে সবাই বড় ভাইরা তো খুবই হাই লেভেলের, তো আমার কাছ থেকে এক্সপেকটেশন ওই রকমই করতো আর কি। তো এই জন্য শুরুতে আমাকে যেটা দেয় সেটা হচ্ছে আমার প্রথম বছরে একটা টাস্ক করে যে আমাদের প্রজেক্টগুলো ছিল .NET ফ্রেমওয়ার্কে বানানো। স্যার এটা আমাদের বলতে যে তোমাদের অনেকেই হয়তো যে শুরুতেই কাজ করা লাগবে .NET ফ্রেমওয়ার্কে, আমাদের যদি কোর্সের কালীন হয়তো করে কেন হয়তো। তো আমাকে বললো যে আমরা ফ্রেমওয়ার্ক থেকে করে শিফট করতে পারি কিনা। তো এটা নিয়ে আমার একটা টাস্ক দিল যে এটা একটা অ্যানালাইসিস করো। 1 সপ্তাহ পরে জিজ্ঞাসা করলো যে এটা কতদূর আগাইলো। আমি বললাম যে ভাই এইভাবে করা যেতে পারে, এবং দেন তারপরে আমাকে এই ধরনের কাজে একটা অ্যাসাইন করে এবং সাকসেসফুলি আমি কয়েকটা প্রজেক্ট মাইগ্রেট করি আর কি। তো এটা সম্ভব হয়েছে এই কারণে যে আমি ডেভিস স্কিলে আমার এই ভিতটা যে আমার তৈরি করে দিয়েছিল এটার কারণেই সম্ভব হয়েছে আর কি। তো এই জন্য এই ডেভিস স্কিলের জন্য শুভকামনা, স্যারের জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চলে আসেন পরবর্তী ব্যাচ 9, রাইট?
আসসালামু আলাইকুম সবাইকে। একটু নার্ভাস, এরকম বিগ অডিয়েন্সের সামনে কখনো কথা বলা হয়নি। যেটা বলতে চাই আসলে ডেভ স্কিলের সাথে পার্সোনালি আমার সম্পর্কটা অন্যরকম। আমার বন্ধু রাজ বলে গেছে অনেক কিছু, যে আসলে আমি একটু ইউনিক জিনিস পছন্দ করতাম। আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের, সো ফার্স্টে আমি নেটওয়ার্কিংয়ে আমাদের হচ্ছে ইন্টার্নশিপটা করার ইচ্ছা ছিল। তো পরে যখন দেখলাম যে একসময় ক্লাসে সবাই আসলে নেটওয়ার্কিং নিয়ে ইন্টার্নশিপ করবে, তা আমার আর ভালো লাগলো না, যে খুব কমন হয়ে যাচ্ছে জিনিসটা। সো আমি তো ওই মুহূর্তে আসলে জানতাম না প্রোগ্রামিং কী জিনিস, করা হতো না। সো রাজ আমার খুব ভালো বন্ধু ছিল ডিপ্লোমা থেকেই। সো ও দেখলাম একাই একটা মানুষ যে আসলে প্রোগ্রামিং নিয়ে ইন্টার্নশিপ করবে, ওর সাথে আর কেউ নাই, ও একাই। আর ওকে আসলে একা ঢাকা আসতেও দিবে না। দেন ওর সাথে আমি জয়েন হয়ে আর একটা ইনস্টিটিউটে ঢাকার আমরা ইন্টার্নশিপ করার প্ল্যান করি, বাট মন থেকে আসলে আমরা ওই ভাইবটা পাচ্ছিলাম না ওখানে আসবো। সো ও কীভাবে যেন ডেভ স্কিলের খবর পায় যে ভাই ডেভ স্কিল নামে একটা কোম্পানি আছে, ওরাও আসলে ইন্টার্নশিপ করাবে। তো ওকে আমি যেটা বলছিলাম, আমার মনে আছে ভাই নামটা খুব ভালো লাগছে ডেভ স্কিল, আমরা ওইখানেই যাব। ঠিক আছে। সো তারপর আলহামদুলিল্লাহ এখানে আসা। আমরা এর আগে ঢাকাতে কখনো আসিনি, স্যাররাই হচ্ছে আমাদের ঢাকার বাসাটা ঠিক করে দিয়েছিল। আমরা মিরপুর কাজীপাড়ায় থাকতাম, বাসাটা স্যাররাই ঠিক করে দিয়েছিল। দেন যখন ডেভ স্কিলে চলে আসি, আসার পর তো আমি বিপদে পড়ে গেছি। আসলে আমি তো প্রোগ্রামিং করি নাই কখনো, তো স্যার আমাদেরকে নিয়ে বিপদে পড়ে গেছিলো। আমার সাথে আমার মতো আরেকজন ছিল যে কখনো প্রোগ্রামিং করে নাই। স্যার বলে আসলে এরা কোথা থেকে চলে আসলো, এদেরকে নিয়ে আমি এখন কি করব। ঠিক আছে, ওরা প্রোগ্রামিং করতো আগে থেকে, বাট আমরা প্রোগ্রামিং করতাম না। বাট স্যারের সেই সময় নিজের কোম্পানি ছিল, প্লাস স্যার কোর্স করাইতো। তার মধ্যেও স্যার আমাদের দুজনকে প্রতিদিন এক্সট্রা করে সময় দিয়ে আমাদেরকে আসলে ল্যাঙ্গুয়েজটা কী জিনিস, প্রোগ্রামিং কীভাবে কাজ করে, বেসিক জিনিসগুলো আমাদেরকে স্যার বুঝাইতো। সো একটা জিনিস কি, নিজের অক্ষমতাটা বুঝতে পারা সব থেকে, যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে আমি কোন সাইডে দুর্বল। সো আমি দেখতে পারলাম যে আমি যদি, আমার বন্ধু রায়হান ও ব্যাচ 7-এ ছিল, আমি যদি ওর সাথে আগাই তাহলে আমি বেশি দূর যাইতে পারবো না, কারণ আমার ভিত্তিটা যেটা সেটা স্ট্রং না। সো ইন্টার্নশিপ করার পরে আমি সাদমান সাকিব ভাইয়ের যে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা ছিল বিগিনার, সেখানে ভর্তি হই। পাস করার পরে দেন ইন্টারমিডিয়েট যেটা ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং, ইন্টারমিডিয়েট যে ব্যাচটা, সেটাও কমপ্লিট করি। ইন দ্য মিন টাইম সেই সময় ডেভ স্কিলে ভাইরা ছিল, রবিন ভাই, মনির ভাই, নাফিস ভাই, সবাইকে মনে আছে আমার। ঠিক আছে, ভাইদের কথা স্যার খুব বলতো। সো মনে মনে সবসময় চাইতাম যে আসলে ভাইদের মতো কীভাবে হওয়া যায়। সো ডেভ স্কিলের সাথে আমার জার্নিটা অনেক লং। ইন্টার্নশিপ করি, কম্পিটিটিভ প্রোগ্রামিং 2টা ব্যাচ কমপ্লিট করি, দেন C# ব্যাচ কমপ্লিট করি, দেন .NET ব্যাচ কমপ্লিট করে আলহামদুলিল্লাহ জবে খুব ইজিলি ল্যান্ড করি। সো মার্কেটে ডেভ স্কিলের ভাইব কীরকম, এটা যদি আমি বুঝাইতে চাই, আমি BUBT থেকে ব্যাচেলার্স কমপ্লিট লাস্ট সেমিস্টারে এবার। সো একদিন ল্যাবে আমাদের পাইথন কোর্স চলতেছিল। সো আমার একটা টাস্ক দিছিল, ইজি টাস্ক, শেষ করে বসে আছি। সো আমাদের যে কোর্স টিচার স্যার আসে বলতেছে শেষ, বলছি জি স্যার শেষ। বলে তুমি কি আগে থেকে প্রোগ্রামিং করো? বললাম জি স্যার করি। কীভাবে শিখছো? বলে স্যার আমি ডেভ স্কিল নামে একটা প্রতিষ্ঠান আছে, এখান থেকে কোর্স করছি, শিখছি। তাহলে ডেভ স্কিল তো শোনার সাথে স্যার আমাকে সাইডে নিয়ে যায়, বসে বলছে যে কোন ব্যাচে ছিলেন আপনি? আমি বললাম স্যার আমি তো C# ব্যাচ 13-এ ছিলাম। স্যার বলতেছে আমি তো ব্যাচ 14-এর। তাই মজা, ঠিক আছে। তো স্যার আমি মজা করে স্যারকে বললাম তাহলে তো আপনি আমার ছোটো ভাই হন হিসাবে। ঠিক আছে। তো ওই সেমিস্টার ওই সাবজেক্টে আমার আর কোনো প্যারা দিতে হয় না, মিডে 30-এ 30, ফাইনালে 40-এ 40। ঠিক আছে, স্যার খাতা দেখতো কিনা জানি না, ফুল মার্ক। তো স্যার এখন ব্রেন স্টেশনে আছে। আমি কারেন্টলি জাস্টগো নামে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এটা হচ্ছে মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, ইউকের ইভেন্টস অ্যান্ড স্পোর্টস অর্গানাইজেশন নিয়ে আমরা কাজ করা হয়। সো ওই কোম্পানিতে যখন আমি ইন্টারভিউ দেই, সো ফার্স্ট রাউন্ডে যিনি আমার ইন্টারভিউ নেয়, নাসিরউদ্দিন সফটওয়্যার আর্কিটেক্ট। সো কথায় কথায় ডেভ স্কিল নামটা চলে আসে ইন্টারভিউয়ের মধ্যেই। তো নামটা চলে আসার সাথেই বলে কি জালাল, বললাম জি জালালউদ্দিন স্যার। ঠিক আছে। সো ইন্টারভিউটা খুব ভালো হয়।
তারপরে আমাকে নেক্সট রাউন্ডে ডাকা হয়। নেক্সট রাউন্ডে লিড করে 4টা প্রবলেম 40 মিনিটে সলভ করতে দিয়েছিল। এই কম্পিউটার প্রোগ্রামিং করার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব কাজে লাগছিল আর কি। সো সবাইকে ধন্যবাদ। সবার সাথে হয়তো পরিচয় নাই, বাট সবার সাথে আমি লিঙ্কডিনে কানেক্টেড, সবার চেহারাটা পরিচিত আমার কাছে। স্যারকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের জন্য স্যার অনেক করছেন, আমরা আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। উনি যেটা বললো যে অনেকেই ডেভ স্কিলে আসে অনেক পরে, যেমন আমিও আসছি পরে। আমি অলরেডি 3 বছর জব করার পরে ডেভ স্কিলে কোর্স করা শুরু করছি, এবং কোর্স 2বার অ্যাটেম্প নেওয়ার পরে ASP.NET কোর্স শেষ করতে পারিনি। এবং স্যার বলতো কি, আমার এখানে যারা শেষ করতে পারে না তারাও কিছু করতে পারে। হ্যাঁ, আমিও করি। আমি একটা এখন স্নোটেক্সে আছি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, 3 বছর হলো ওখানে জব করতেছি। এর আগে আমি ডিফারেন্টভাবে ল্যাঙ্গুয়েজে কাজ করছি। স্যারের কাছে আসার পর থেকে আমি প্রথমত চেষ্টা করছিলাম ASP.NET কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো স্যার তখন স্টপ করে দেয়, এক্সাম বলে যে C# ভর্তি হতে হবে, 4 মাস ওটা করতে হবে, তারপরে এখানে C#টা করার পরে আমি .NET-এ 8 ব্যাচের সাথে শুরু করি। 3 মাস পরে 2 মাসের মাঝামাঝি আমি অসুস্থ হয়ে যাই। স্যারের সাথে যোগাযোগ করার পরে স্যার বলে যে নেক্সট ব্যাচে কন্টিনিউ করতে পারবো। তখন আমি 9-এর সাথে শুরু করছি, সেটাও আমি শেষ করতে পারিনি অসুস্থতার কারণে। বাট আমি স্যারের কোর্স লাইন এবং ভিডিওগুলো ফলো করার পরে আমার যা লার্নিং প্রসেস যা হয়েছে ওটা নিয়ে আমি এখন পর্যন্ত চলতেছি। এবং আমি রিসেন্টলি আবার প্ল্যান করতেছিলাম, যদি আমি সময় পাই, শিডিউল করতে পারি, যেহেতু বিজি শিডিউল থাকে, স্যারের কোর্সটা আমি আবার করবো। থ্যাংক ইউ স্যার, স্যারের মোটিভেশন ছিল। আর স্যারের একটা কথা বলতো যে আমার রিসেন্টলিও আমি 7 দিন আগে হসপিটালে ছিলাম। স্যারের কথা আমার হসপিটালেও মনে পড়তেছিল। স্যার বলতেছিল আমাদের কোর্স করানোর সময় স্যারের প্রচুর ব্যাক পেইন ছিল। স্যার বলতেছিল, স্যার আমার তো আল্লাহ অনেক বছর সুস্থ রাখছে, অল্প একটু ব্যথা কি আমি সহ্য করতে পারবো না? স্যার, আমি যে হাসপাতালে ছিলাম, স্যারের এই কথাটা বারবার মনে হচ্ছিল যে মেনলি কোর্সের শেখার সাথে সাথে লাইফস্টাইলের অনেক কিছু স্যারের কাছে ইজি। এটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেদি হাসান প্রান্ত। আমার পড়াশোনা হচ্ছে AUB থেকে CSE-তে। বর্তমানে ব্লু বে আইটি লিমিটেড নামে একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। তো যেহেতু এখানে সময় স্বল্পতার একটা ব্যাপার রয়েছে, তাই নিজের স্পিচটাকে খুব বেশি বড় করতে চাচ্ছি না। তো আমি জাস্ট আমার ডেভ স্কিলে আসার জার্নিটা একটু শেয়ার করতে চাচ্ছি। আমি ইউনিভার্সিটিতে যখন জাভা প্রোগ্রামিং কোর্স করি, তখন হচ্ছে আমাদের জাভার যে টিচার ছিল, উনি হচ্ছে এই কোর্সটার কথা সাজেস্ট করে। যেহেতু স্যারও আমাদের ইউনিভার্সিটির ছিল, তো ওইখানে অলরেডি ডেভ স্কিলের একটা হাইপ ছিল। তো স্যার আমাকে বলে যে জালাল ভাইয়ের এই কোর্সটা যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ জব নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো ইন দ্য মিন টাইম আমি হচ্ছে কোর্সটার জন্য সার্চ করি। তো তখন দেখি যে কোর্স ওপেন হচ্ছিল না, অনেকগুলো বেচ। তো একটা জিনিস আমার কাছে খুব বেশি মনে হতো যে দেশে তো এত এত সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে ভালো ভালো, তো তারা কেন ক্লিয়ারলি ডিফাইন কোনো গাইডলাইন আমাদেরকে দিচ্ছে না। তো তখন হচ্ছে ডেভ স্কিলের যে ব্লগ সেকশনটা আছে সেটা আমি পড়ে ফেলি। তো ওইটা থেকে অনেক গাইডলাইন পাই। তো তারপরে হচ্ছে ইন দ্য মিন টাইম যখন জবের জন্য ট্রাই করি, তখন একদিন ব্রেন স্টেশনের একজন সিনিয়র ভাই ছিল, উনি আমাকে এমনিতেই মক ইন্টারভিউ নিচ্ছিল। পরে বললো যে দেখো, তোমার এই ল্যাকেন্সগুলো তো আছে, এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে কাজ না করে শেখা সম্ভব না। তো এটার জন্যই তোমাকে ডেভ স্কিলের কোর্সটা সাজেস্ট করছি। তো তারপরে ডেভ স্কিলের কোর্সটাতে অ্যাডমিট হই। তো তারপরে আলহামদুলিল্লাহ এখন যেখানে কর্মরত আছি, এইখানে আমাদের 4 জন আছি আমরা ডেভ স্কিলিয়ান। তো এখানে মিহাদ ভাই স্যারের স্টুডেন্ট, খুব প্রিয় একজন স্টুডেন্ট। তো মিহাদ ভাই আমাকে এখানে হচ্ছে রিক্রুট করে। উনি মজার ব্যাপার হচ্ছে উনি আমাকে কোনো টেকনিক্যাল ইন্টারভিউ বা কিছুই নেন না, জাস্ট বলে যে তোমার কতদিনের এক্সপিরিয়েন্স, তাহলে নেক্সট দিন থেকে জয়েন করো। তো এই বিষয়টা খুব ভালো লেগেছে। আর একটা ব্যাপার হচ্ছে, এর আগে এক ভাই সম্ভবত বেস্ট 2-এর বা 3-এর একটা কথা বলে গেছে, সদকায় জারিয়ার একটা যে ব্যাপারটা। তো আমার কাছে মনে হয় আমরা যদি সবাই সবার জন্য নিজের হাতটাকে প্রসারিত করে দিই, হেল্পিং হ্যান্ডটা বাড়িয়ে দিই, তাহলে তো এই জিনিসটা আমাদের সদকায় জারিয়ার বিষয়টা জারি থাকবে। এবং আমাদের যে একটা হচ্ছে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আরও বড় আর রিনাউন্ড হতে থাকবে ইনশাল্লাহ। তো স্যারের থেকে একটা জিনিস যেটা শিখতে পারছি, এটা হচ্ছে লাইফে খুব বেশি কাজে আসছে, যে আমি সব কিছু নিয়ে অনেক বেশি অ্যানালাইসিস করতাম, যে কোনো একটা টাস্ক বা কোনো কিছু, এটা কীভাবে আউটকাম কী হবে। তো স্যার আমাকে একটা জিনিস বলে দিচ্ছে যে সবসময় এত আউটকাম চিন্তা না করে সবসময় প্রসেসটাতে ফোকাস দিবে, তাহলে হচ্ছে ওই জিনিসটা ইজিলি হয়ে যায়। তো একটা সময় আমি চিন্তা করেছিলাম এই কোর্স হয়তো পাসই করতে পারবো না। তো তখন স্যার হচ্ছে আমাকে এরকম কিছু মোটিভেশন দেয় যে তুমি সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র তোমার এফোর্টটা দিয়ে যাও, তারপরে তাকদির যেটা আছে সেটা হবে।
তো আলহামদুলিল্লাহ এটাই তো এই কোর্সের কারণে আমার লাইফে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের নতুন যে একটা প্যারাডিম প্লাস হচ্ছে ওইভাবে যে চিন্তা করা যায় সেটার সাথে ইন্ট্রোডিউস হইতে পারছি আলহামদুলিল্লাহ। তাই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। আমার ভার্সিটি ছিল ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আমি আমার ক্যারিয়ারে খুব একটা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস ছিলাম না শুরুতে। তো আমার এক বড় ভাই ছিল, সেও আমার 2 বড় ভাই ডেভেলপার। সো আমি চিন্তা করতাম যে আসলে কোন দিকে ক্যারিয়ার করা যায়। সো আমি চুজ করি ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা ভালো হবে। সো আমার বড় ভাই আমাকে ভার্সিটির লাস্ট দিক থেকে পুশ করতেছিল যে এটা শেখ, এটা শেখ, এটা কর। আমি করতে করতে কিছুই করা হয়ে ওঠে না আমার ভার্সিটির শেষ পর্যন্ত। তারপর আমার বড় ভাই বলে যে ডেভ স্কিলের কোর্সটা কর, জালালউদ্দিন স্যারের কোর্স, এইটা বেশ ভালো। সো আমার যে বড় ভাই বলে সে তার মোটামুটি .NET-এ 10 ইয়ার্স প্লাস 10 ইয়ার্সের মতো এক্সপিরিয়েন্স। সো আমি আমার আপন বড় ভাই, সো আমি এখানে কোর্সটা শুরু করতে ধরে প্রথমে দেখি যে C# কোর্স করতে হবে। সো এখানে C# কোর্স করি এবং এরপর হচ্ছে .NET ফ্রেমওয়ার্কের ASP.NET কোর্সটাও করি। সো C# কোর্সটা থেকে আমার বেশি লার্নিংটা কেরিয়ারে আমি মনে করি লার্নিংটা আমার বেশি হয়েছে। এরপর আমি হচ্ছে ASP.NET কোর্সটাতে যখন এখানে শুরু করি এই সময় আমার জব অলরেডি হয়ে গেছে। সো আমি এই সময় এবং তখন আমি জবের পাশাপাশি এখানে কোর্সটা করি এবং প্রথম 25-30টা ক্লাস পর্যন্ত সিরিয়াস ছিলাম। এরপর আসলে সিরিয়াসনেসটা চলে যায়, যেহেতু আমার জব আছে অলরেডি, এই জন্য একটু সিরিয়াসনেসটা চলে যায়। কিন্তু এখান থেকে আমি কিছু আউটকাম বা লার্নিং পেয়ে থাকি, যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের সব সময় কিছু না কিছু শিখতে হয়। যেটা হচ্ছে জালালউদ্দিন স্যার আমাদের এমনভাবে ট্রেন আপ করেছেন যে আমরা নতুন একটা টেকনোলজি এখন যদি .NET ওয়েব 2.0 থেকে যদি ভবিষ্যতে ওয়েব 5.0-তে কিছু একটা লার্নিং করার লাগে, ভবিষ্যতে আসার পর হয়তো বা আসবে, তখন শিখতে হবে। সো আমার এই ভয়টা কাজ করে না যে আমি ভবিষ্যতে এটা অ্যাডাপ্ট করতে পারবো কি না। সো এই এনকারেজমেন্ট বা এই ক্যাপাবিলিটিটা স্যার আমাদের শিখিয়ে দিয়েছেন যে কিভাবে নতুন কিছু শিখতে হবে। আর এর পাশাপাশি আমি বলবো জালালউদ্দিন স্যার একজন ওয়ান্ডারফুল মেন্টর। কারণ আমি তো ইন্টার্নশিপ করা আর হয়নি, সুযোগ হয়নি, কিন্তু এর পাশাপাশি আমার কাছে যতদিন করছি এর মাঝামাঝি আমি 6 মাস আগে স্যারকে একদিন লিঙ্কডইনে নক দিছি। কারণ তাকে মনে হয় যে অনেক ফ্রেন্ডলিভাবে তিনি কোঅপারেট করেন এবং বায়াসনেস ছাড়া একটা ফিডব্যাক দিতে পারেন। কারণ অনেক ক্লোজ বড় ভাই পাবো বা অনেককেই পাবো যে একটা জিনিস আজ করলে হয়তো বা সে তার মতো করে একটা বায়াসনেস একটা হচ্ছে ফিডব্যাক দিবে যে আমি একজন লয়ারের কাছে যাব, সে তার পার্সপেক্টিভ থেকে দিবে। কিন্তু স্যার আসলে তার নিজের পার্সপেক্টিভ থেকে না, আমার সিচুয়েশনের পার্সপেক্টিভ থেকে ফিডব্যাকটা দেওয়ার ট্রাই করে, যে কারণে তাকে আমার ওয়ান্ডারফুল মেন্টর মনে হয়। তাছাড়া আসলে ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে আমি আমার অ্যাঙ্গেল থেকে তাকে আউটপুটটা মানে বুঝাই। সো এইভাবে মেন্টরিং করলে আসলে মেন্টরিংটা আসলে প্রপারলি লাগে না। সো জালালউদ্দিন স্যারের এই মেন্টরিং এবং যে লার্নিং, লাইফ লার্নিং একটা মেন্টালিটি সেট আপ করে দেয়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি একটা ইন্টারভিউ দিয়েছি, সেইখানে .NET-এ বলতেছিল যে কোর্স কি জালালউদ্দিন স্যার করে, আমি বলছি হ্যাঁ জালালউদ্দিন স্যারের কোর্স। সো মানে আমি বলবো যে ডেভ স্কুলের এই ASP.NET কোর্সটাতে জালালউদ্দিন স্যার কোর্সটার জন্য জালালউদ্দিন স্যার একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হয়ে আছেন সব জায়গাতেই, যে স্যারের জন্য এই কোর্সটা আসলে খুব পপুলার হয়ে গেছে এবং এইখান থেকে লার্নিং পেয়েছি। আর এইটাই। আর বর্তমানে আমি জবলেস আছি এই জন্য। তো আমি এর আগে ছিলাম একটা রিমোট কোম্পানি দুবাইয়ের। সো ওইখান থেকে আমি কিছু কারণে আমি
পজ করে রাখি বর্তমানে জবটা। সো আমি নতুন করে জব খুঁজতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রিজওয়ান হোসেন এবং আমি মাল্টিটেক সিস্টেমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তো ডেভ স্কিল হিসেবে যদি বলতে গেলে আসলে বলার অনেক কিছুই আছে, যেহেতু এখন সময় সংক্ষেপ। কিন্তু স্যারের সাথে হচ্ছে আসলে আমার অনেকগুলো ভালো মেমোরি আছে এবং স্যারকে আমি আসলে অনেক অনেক ডিস্টার্ব করেছি ক্লাসের সময় এবং ক্লাসের বাইরে অনেক স্যারকে নক করেছি, স্যার থেকে পরামর্শ নিয়েছি। তো আমি আসলে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো এটা আসলে মানে এক সময় এটা অকল্পনীয় ছিল বা মানুষ শুনলে হাসতো। কারণ আমি হচ্ছে প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ম্যানেজমেন্টে। তো পরে আমি আসলে অনেক এক্সপেরিমেন্ট করতাম আমার লাইফ নিয়ে। তো 1 বছর পর ভাবলাম যে না, এখানে পড়বো না, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। তো পরে আবার অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি ইংলিশে ভর্তি হই। তো সেখানে 1 বছর পর মনে হয় যে না, আমি আবার ট্র্যাক চেঞ্জ করবো, আমার ভালো লাগতেছে না। তো তখন থেকে হচ্ছে টুকটাক প্রোগ্রামিংয়ের দিকে ঘাটাঘাটি করা, তারপর হচ্ছে ওই ইউনিভার্সিটির যে ক্লাবগুলো ছিল আইডি রিলেটেড, সেখানে হচ্ছে থাকতাম। তারপর ওখান থেকে একটা ভাইয়ের সাথে পরিচিত হয়, তারপর উনি ডেভ স্কিল সম্পর্কে বলে। তো তারপর আমি ডেভ স্কিলে তখনও ভর্তি হইনি। তো এর আগে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখেছি, 1 বছরের মতো প্রোগ্রামিং করেছি। তারপর ডেভ স্কিলেও তখন হতাম না। তো একদিন হচ্ছে আমাকে একজন ঈদের সালামি পাঠায় 10,000 টাকা। তো তখন হচ্ছে ওই মুহূর্তে আমার সামনে ডেভ স্কিলের অ্যাড আসে, এই যে C# ব্যাচের। তো তখন আমি কিছু না ভেবেই আচ্ছা টাকাটা কোথাও খরচ করতে হবে, তখন ওই C# ব্যাচে ভর্তি হওয়া। মানে অনেকে আছে যে অনেক দিন প্ল্যান থাকে যে ডেভ স্কিলে ভর্তি হবো, তা আমার ক্ষেত্রে সেটা এরকম ছিল না। তো C# ভর্তি হওয়ার পর আলহামদুলিল্লাহ ভালোভাবে পাশ করি। তো তারপর আমি আবার একটা BSc করছি, এখনও হোটেলের BSc করতে রানিং আছে, ফাইনাল ইয়ার। তারপর স্যারের সাথে খুব ভালোভাবে হচ্ছে কোর্স শেষ করি আলহামদুলিল্লাহ, এবং ভালো জায়গাটা সব হয়েছে। তো দ্যাটস ইট ফ্রম মি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। ফাহিমের যখন আমার সাথে পলিটেকনিকের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসে, তো আমি দেখলাম যে ও কিছুই জানে না টাইপের অবস্থা, তো ওকে খুব দুর্বল হিসাবে দেখি। তো পরবর্তীতে যখন আমি ওর ইভলিউশনটা দেখি, আমি খুব তাজ্জব হয়ে যাই, এটা কি ওই ফাহিমই নাকি, এটা কিভাবে সম্ভব হইলো এতখানি উন্নতি। তো আপনারা সবাই আমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলছেন, আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো, কিন্তু এখানে আপনাদের যে চেষ্টা ছিল এটা নিঃসন্দেহে আসলে আপনাদের সাফল্যের পিছনে বড় অবদান রেখেছে, আর আল্লাহর ইচ্ছা। তো ব্যাচ 10 চলে আসেন, কে কে আছেন? আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রামের মেবি শেষ দিকে চলে আসছি, আমরা মেবি লাস্ট ব্যাচের আগের ব্যাচ। তো সবাই নর্মালি একটু কনসেন্ট্রেশন এদিক সেদিক হয়ে গেছে মেবি। যাই হোক, আমি আমার কনভারসেশন খুব বেশি লম্বা করবো না। আমার নাম হচ্ছে ইশতিয়াক চৌধুরী। আমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি একটা জার্মান বেস কোম্পানিতে, হানা সিস্টেমস লিমিটেড। আমি ব্যাচেলর শেষ করছি হচ্ছে CSE-তে ফ্রম ডেফোডিল থেকে। ওকে, তো আমি আমার ফার্স্ট ইয়ার থেকে শুরু করি। মানে সবাই তো আসলে ডিভিনিটি মোটামুটি বক্তব্য একটু একই রকমের হয়ে গেছে, তো আমি একটু ফার্স্ট থেকে শুরু করি। যখন আমি ভার্সিটিতে ফার্স্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা মানে ভর্তি হয়েছি আর কি। তো ফার্স্ট সেমিস্টারে যখন ছিলাম তখন আমাদের একজন ল্যাব প্রিফেক্ট নিত, নাম হচ্ছে আরিফিন শুভ ভাই। তো উনি আমাদেরকে ল্যাবে জিজ্ঞেস করতো, মানে সবাইকে দাঁড় করে জিজ্ঞেস করতো যে তুমি কি হবা, তুমি CSE থেকে পরে কোথায় যাবা। তা আমাকে দাঁড় করাইছে। তো দাঁড় করে বলছে তুমি কি করবা? আমি বলছি কিছু না। বলছে কিছু একটা তো করতে হবে। আমি বলছি না, কিছুই করবো না। বলে বউরে খাওয়াবো কি, বউরে কি খাওয়াবা? আমি বলছি বউকে রাক্ষস নাকি। পরে আমার বলছে কিছু তো করবা, আচ্ছা ঠিক আছে তুমি বসে যাও। তো বসে পড়ছি। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারে একটা কোর্স ছিল আমাদেরকে একটা C কোর্স ছিল, সেই C কোর্স আমি ফেল করছিলাম।
তো ফেল করার পর হচ্ছে আমার এখন সি কোর্স পাস করতে হবে। তো পাস করার জন্য যেটা হচ্ছে রেদন ভাই একজন ছিল ভার্সিটির, আমার লাইফে রেদন অনেক, এখানে একজন আছে রেদন ভাই, ভার্সিটিতে জুনিয়র আছে একজন রেদন ভাই, সিনিয়র আছে রেদন ভাই। আমার ওয়াইফরে মাঝে মাঝে রেদন ভাই বললে সে কনফিউজ হয়ে যায় কোন রেদন ভাই। যাই হোক, তো এক রেদন ভাই ছিলেন, তার সাথে আমি সি একসাথে পড়াশোনা করি। তো সি পড়াশোনা করার পরে উনি আমাকে প্র্যাকটিক্যালি, উনি এখন ব্রেন স্টেশনে আছে, উনি আমাকে প্র্যাকটিক্যালি খুব সুন্দর মতো সি বুঝায় দেয়। আমি খুব বুঝতে পারি, যে একটা জিনিস বুঝতে পারি। তখন আমার মনে হলো যে যেহেতু একটা জিনিস এই শুনছি যে মার্কেটে হচ্ছে প্রোগ্রামিংয়ের স্কিল দাম অনেক, যেহেতু এটা বুঝছি এটা ছাড়া যাবে না, এটা কন্টিনিউ করতে হবে। তো ওই ভাইকে আমি ফলো করতাম, উনি সি থেকে সি শার্পে মুভ করে। তো আমিও ওনার দেখা দেখি সি শার্পে মুভ করলাম। আমি জানি না সি শার্পের কী ভ্যালু থাকবে, কী মার্কেট থাকবে, কিছু জানি না। তো আমি সি শার্প করার পরে দেখা গেছে উনি তো আমার থেকে আগে বের হয়ে গেছে, জব পেয়ে গেছে, সব কিছু ওকে। তো আমি কন্টিনিউ করতে থাকি। তো ইউটিউবে যখন দেখি যে কিছু ভিডিও দেখতাম যে আপনারা এই 2 ঘন্টায় এত ডলার কামাতে পারবেন, 3 ঘন্টায় এত ডলার কামাতে পারবেন, তখন একটা কমেন্ট দেখছিলাম একটা ইউটিউবের চ্যানেলে ডেভ স্কিল থেকে, যে মানে আপনারা যে এই 2 ঘন্টায় এত ডলার কামাবেন বা 3 ঘন্টায় এত ডলার কামাবেন, এই জিনিসগুলো ট্রু না, এগুলোর জন্য অনেক স্কিল ব্যয় করতে হয়, অনেক ধৈর্য লাগে, ইত্যাদি ইত্যাদি। তো তখন আমি অনেক সিনিয়র ভাইদের নক দিতাম যখন থার্ড ইয়ারে ছিলাম, যে কীভাবে কী করবো। তো এক ভাইকে দেখছিলাম, আমার পার্সোনালি বাইকের অনেক শখ। তো এক ভাই সিয়ান তারেক নাম, উনি হচ্ছে জার্মানি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করে, গাজীপুর থেকে রিমোট জব করে। তো উনি দেখতাম বলতো বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাইদের কমেন্টে যে আমি এক সময় এই স্বপ্ন দেখতাম, এখন আমি আমার যেই ক্যারিয়ারে আছি এই ক্যারিয়ার দ্বারা আমি অনেক স্বপ্ন ফুলফিল করতে পারতেছি। তো উনি দেখি এই 5 লাখ টাকার বাইক কিনে, কদিন পরে দেখি নতুন গাড়ি কিনছে। আমি তো এই ক্যারিয়ার যেতে হবে। তো ওনারা তখন নক করি, উনি গো ডেভেলপার ছিল, এখনও এই গোতে কাজ করে। তখন উনি আমাকে বললো যে তুমি যেহেতু .NET নিয়ে কাজ করো, তুমি ডেভ স্কিলে নক দাও। পরে আমি ডেভ স্কিলে নক দিলাম বা ডেভ স্কিল ফলো করলাম। তখন থেকে হচ্ছে ডেভ স্কিলে আমার ইচ্ছা ছিল যে ডেভ স্কিলে আমি কোর্স করবো। ডেভ স্কিলে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা কোর্স করি, বিগিনার যেটা। তারপরে ইন্টারমিডিয়েট আর করা হয়নি, সাদমা সাকিব ভাই যিনি এখন গুগলে আছেন। তারপরে আমি সি শার্প কোর্সে ভর্তি হই। সি শার্প কোর্সে ভর্তি হওয়ার পর দেখা গেছে আমি সি শার্প কোর্সটা ফার্স্টে কন্টিনিউ করতে পারিনি। পরে আমার ইমিডিয়েটলি আমার নেক্সট সি শার্পে আমি ভর্তি হই সেই সি শার্প কোর্সটা পাস করি। দেন আমি .NET কোর্সে ভর্তি হই, পাস করি। আমার একটা ইচ্ছা ছিল যে আমি মনে করতাম যখন .NET কোর্স যখন আমি দেখতাম স্যারের পাসিং পার্টি, ওইটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল, যে আমি জব করি আর না করি আমার বুফে খাইতে হবে, বুফেতে মাছ যেতে হবে, বুফে খাইতে হবে, এটার জন্য পাস করতে হবে। সিরিয়াসলি এটা আমার প্রথম ডিটারমিনেশন এটা ছিল যে আমার বুফেতে যেতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি মানে কখনো আমি ভাবি নাই যে আসলে এখানে আমি পার্সোনালি বিলিভ করি যে এখানে যারা আছেন তারা অনেক পরিশ্রমী এবং অনেক ব্রিলিয়ান্ট, এবং আমি তাদের মাঝে একজন এখানে উপস্থিত থাকতে পারবো, এটা আমার জন্য অ্যাকচুয়ালি ড্রিমস কামস ট্রু, মানে এরকম টাইপের কিছু একটা। তো এর জন্য আসলে ডেভ স্কিলের কোনো তুলনা হয় না। এবং সব ভাইয়ের মতো আমিও সেম, সবাই যখন আমাকে বলে যে আপনি কীভাবে কোথায় জব করেন, কোথা থেকে শিখছো, আমার ভার্সিটির এক ম্যাডাম জিজ্ঞেস করতো, তাই বলতাম ডেভ স্কিল, সব জায়গায় ডেভ স্কিল। ইভেন আমি যেখানে এখন কারেন্টলি জব করতেছি সেখানে আমার ম্যানেজার আমাকে বলে, ইস্তেক তোমাকে আমি বলেই দিই তোমার আমি কেন নিছি। আমি বলছি কেন নিছেন? বলে তুমি ডেভ স্কিল থেকে কোর্স করছো এই জন্য। তারপর আরেকটা জিনিস আমাকে বলে যে সবাইকে জিজ্ঞেস করতেছিল যে টেকের ব্যাপারে আমাদের ম্যানেজার, যে তোমার কি অবস্থা তা কিন্তু আমাকে এরকম বলছিল যে তোমাকে কি বলো, তোমার তো জালাল ভাই শিখাইছে। সো ডেভ স্কিলের ব্যাপারটা আসলে এরকমই। এবং আমি এই তো মানে স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং সবাই আমার জন্য দোয়া করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবুর রহমান। আমি একটা কর্পোরেট কোম্পানিতে ইনহাউস সফটওয়্যার টিমে আছি। আমার প্রোগ্রামিং জার্নিটা হইতেছে, সর্বপ্রথম আমি প্রোগ্রামিং শিখছিলাম সিপি বুক সুবিন ওয়ার্ড থেকে, আর কি একটা বই ছিল অনলাইনে। তো সেই বইয়ের লেখক ছিল হইতেছে তামিম শাহরিয়ার সুবিন ভাই। তো ওনার ভিডিও দেখতাম, উনি হইতেছে সি শিখাইতো। সর্বপ্রথম আমাদের ভার্সিটিতে যখন আমি সি প্রোগ্রামিং কোর্সটা ছিল, তো সি স্যারদের লেকচার আমি যেমন বসতাম না। তারপর ইউটিউবে আর কি খুঁজতেছিলাম যে এমন বাংলা টিউটোরিয়াল কে করে। পরে দেখলাম তামিম শাহরিয়ার সুবিন ভাই, তার একটা ইউটিউবে প্লে লিস্ট আছে, সেখান থেকে আর কি আমি শিখতেছিলাম। অ্যাট দ্য সেম টাইম আর একজন ভাই আসলো রায়হান হোসেন, হয়তো বা মাইক্রোসফটে আছে এখন। তো ওনার ভিডিওগুলো খুব ভালো লাগতো, বাংলা কোডিং টিউটর নামে তার চ্যানেল ছিল। তো এখান থেকে আসলে সি এর বেসিকগুলো শিখতেছিলাম, যেমন পয়েন্টার,
স্ট্রাক, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে কাজ করে সি যদি ভালো করে জানা যায় তাহলে আসলে সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি ইজিলি শিফট করা যায়। সিতে যেমন স্ট্রাক নামে আছে, এটা হচ্ছে ক্লাসের লোয়ার ভার্সন হচ্ছে স্ট্রাক, রেফারেন্স টাইপ আর কি। তো অ্যারে কীভাবে কাজ করে, ইন্ডেক্স কীভাবে কাজ করে, এই জিনিসগুলো আসলে আমরা সি থেকে আমি শিখছিলাম। পরে ডেভিস স্কেলে কীভাবে আসলাম, ডেভিস স্কেলে আসছি হইতেছে ব্যাচ 5-এর জাহিন ভাই আমাকে আর কি রেফার করে যে তুমি ডেভিস স্কেলের কোর্সটা দেখতে পারো। পরে কোর্সে ভর্তি হইলাম। পরে আমি আসলে ওই আগে থাকতে সি প্রোগ্রামিং পারতাম, তো সি শার্পে তেমন একটা পেন লাগে নাই, ইজিলি শেষ করতে পারছিলাম। কিন্তু ডটনেটে এসে মারা খেয়ে গেছি, যে ডটনেটে সবই নতুন লাগে। ডিপেন্ডেন্সি ইনজেকশন এটা আমার মাথার উপর দিয়ে যেতেছিল যখন স্যার বুঝাইতেছিল। কিন্তু আমি এটাতে কোর্সের শেষে স্যারের ভিডিওগুলো দেখতাম। আমি ফার্স্ট টাইম কোর্স শেষ করার পর কোর্সে পাস করছি, বাট আমি আসলে তেমন পারি না আর কি। মানে আমার মনে হয় আমি আরও ভিডিওগুলো দেখা উচিত। পরে আমার হাতে প্রচুর সময় ছিল, দেন আমি স্যারের কোর্স আবার মানে সেম ভিডিওগুলো আবার দেখি, আবার 6 মাস লাগে শেষ করে দেন আসলে আমি কিছু একটা আর কি মানে তখন বুঝতে পারতেছিলাম যে জিনিসগুলো কীভাবে কাজ করে। ইন্টার্নশিপে স্যারের সাথে আমাদের কোর্সে পাস করার পর ইন্টার্নশিপে যখন যাই তখন আসলে ইন্টার্নশিপে হইতেছে স্যার আমাদের একটা প্রজেক্ট যেটা হচ্ছে ওনিক্স, এটার হইতেছে আর্কিটেকচারে আমরা আর কি দাঁড় করে দিয়ে আসছিলাম, ওটার অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। তো সেখানে হইতেছে স্যারের সাথে আমার একটা কনফ্লিক্ট খায় যে আমি হইতেছে ও প্রজেক্ট আসলে ক্লিন আর্কিটেকচারে যে ডোমেন লেয়ার আসলে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কিন্তু আমরা যখন রিপোজিটরি ইউজ করতেছি তখন একটা নোগেট নামাইতে লাগে ডোমেন লেয়ারে। তখন স্যার বলতেছি স্যার এটা তো নামানো লাগবে। পরে স্যার তখন আমি স্যারের সাথে আমার এই জিনিসটা নিয়ে আসলে ডিসিশন মানে খুব পরে গিয়া হয়েছে, কিন্তু লাস্ট মুহূর্তে আসলে আমাদের ওই নোগেটটা নামানো লাগছিল ওই ইয়েতে, ওটা এসকিউএল সার্ভার মেবি একটা কিছু একটা নামানো লাগছিল, স্যারে হয়তো রিকল করতে পারছে। তো এই ছিল আসলে আমার জার্নি। আর ডেভিস স্কিলের কোর্সটা আসলে আমার যেটা শিখেছি সেটা হচ্ছে আসলে ধৈর্য, মানে একটা জিনিস পিছিয়ে কীভাবে লেগে থাকা যায় সেই জিনিসটা আসলে এখান থেকে খুব ভালোভাবে শিখছি। যে একটা প্রবলেম আসলে কীভাবে সময় দিয়ে প্রবলেমটার পিছনে কীভাবে টাইম দিয়ে জিনিসটা আসলে ওভারকাম করা যায় সেই জিনিসটা আসলে ডেভিস স্কিল থেকে খুব ভালোভাবে আমি শিখছি। এটা হচ্ছে আমার পার্ট অফ লার্ন। আসলে ডেভিস স্কিল থেকে আমি একটা খুব ভালো হ্যাবিট অর্জন করতে পারছি যে একটা প্রবলেম আসলে প্রবলেমটা দিন রাত তুমি আসলে এটার পিছনে লেগে থাকলে অ্যাট এন্ড অফ দ্য ডে প্রবলেমটা আসলে সলভ হয়ে যায়। তো এই ছিল ডেভিস স্কিল থেকে আমার লার্ন। আসলে ডেভিস স্কিলের প্রতি আমি কৃতজ্ঞ, স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। স্যার আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মামুন এবং আমি বর্তমানে মাল্টিটেক সিস্টেমসে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি হচ্ছে পলিটেকনিক স্টুডেন্ট ছিলাম। তো আমার একটা ঘটনা মনে পড়তেছে স্যারের ক্লাস টাইমে, যে স্যার একদিন আমাদেরকে বলতেছিলেন যে স্যার অনেককে এরকম দেখেছেন যারা হচ্ছে পরীক্ষার হলে পাশ করার জন্য প্রোগ্রাম মুখস্থ করে যেত। তো স্যার তখন আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আমি এরকম দেখছি, আপনাদের মধ্যে কেউ এরকম আছেন কিনা। তো তখন লজ্জায় আমি কাউকে বলতে পারি না যে আমি নিজে ছিলাম এরকম একজন মানুষ, যে আমি আসলে কোড মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে আর কি গিয়ে লিখে দিয়ে আসতাম। কারণ প্রোগ্রামিংয়ের নলেজ বা প্রোগ্রামিং বোঝার মতো যে ধৈর্য বা নলেজ স্টাডি কোনো কিছুই তখন করা হয় নাই। তো ফাস্ট ফরওয়ার্ড কলেজ থেকে মানে পলিটেকনিক স্টুডেন্ট ছিলাম, ওখান থেকে বের হয়ে তারপরে আমি একটা প্রতিষ্ঠানে কিছুদিন যাবত কাজ করেছি। তো এখান থেকে আমি নিজের অবস্থার একটু উন্নতি করতে চাচ্ছিলাম যে কিভাবে আমি এই লুপ হোল বা এই যে একটা নন টেকনিক্যাল জবে কাজ করতাম, তো খুবই মানে পরিবেশ খুব একটা সুইটেবল ছিল না। তো আমি কি করব এই ভাবতে ভাবতে তখন আমি বিভিন্ন সেমিনার ওয়েবিনার এগুলোতে আর কি প্রোগ্রামিং রিলেটেড বা এরকম ক্যারিয়ার রিলেটেড ওয়েবিনারে জয়েন করতেছিলাম। তো নানান ধরনের যখন ওয়েবিনারে আমি জয়েন করতাম দেখতাম তাদের ম্যাক্সিমাম কথা ছিল যে আপনাকে আমরা এত দিনের ভিতরে জব রেডি করে দিব বা এত দিনের ভিতরে টাকা, এরকম একটা মানে খুব আইকাছি। তো স্যারের একটা ওয়েবিনারে আমি জয়েন করেছিলাম, আমার যতদূর মনে পড়ে স্যার ওখানে কোনো একবারও বলে নাই যে আমি তোমাদেরকে জব দিয়ে দিব, জবের কনফার্মেশন বা কিছুই না, নাথিং। স্যার তখন জাস্ট একটা জিনিস নিয়ে সম্ভবত প্রোগ্রাম করে কোড করে আমাদেরকে তখন দেখাইছিলেন। তো আমার কাছে তখন মনে হয়েছে যে এইটা বেস্ট। আমাকে কেউ বলে নাই ডেভিস স্কিলের ব্যাপারে, আমি কিছুই জানতাম না। আমি জাস্ট নিজে খুঁজে বের করার চেষ্টা করছি যে আমি কোথায় যাওয়া উচিত, কার কাছে যাওয়া উচিত। তো এটাই ছিল একটা মানে বলা যায় যে আল্লাহর মানে পক্ষ থেকে একটা রহমত, এবং স্যারকে পাওয়া আমি মনে করবো জীবনে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। স্যারের কোর্স থেকে পাশ করতে পারা, আমাদের কোর্স টাইমে হচ্ছে
তখন স্যারের অসুস্থতা ছিল, প্লাস হচ্ছে গিয়ে 2024 সালে খুব আন্দোলনের কারণে দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল। তো বারে কোর্সের বন্ধ হয়ে যাচ্ছিল আর কি। আমাদের কোর্স চলতেছিল কিছুদিন, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুদিন চলতেছে। তো মোটিভেশন ধরে রাখাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল, বিশেষ করে আমি আমার কথা বলবো। তো তখন ওই টাইমটার কথা যদি বলি, একমাত্র স্যারের সাথে আমি এমনও গেছে টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা স্যারকে ফোন দিয়ে কথা বলছি। স্যার আমাকে বুঝাইছে যে ঠিক আছে, আপনি লেগে থাকেন, পারবেন, হবে, আপনার দ্বারা হবে, এরকম অনেক কিছু বোঝানোর পরে আজকে হচ্ছে আমি আপনাদের সামনে দাঁড়াইতে পারছি। তো এটা আমি মনে করব আল্লাহ তাআলার রহমত, আল্লাহর কাছে শুকরিয়া। স্যারের প্রতি আজীবন দোয়া থাকবে, ডেভিস স্কিলের প্রতি দোয়া থাকবে, এবং এই ধরনের ইভেন্টে নিজেকে যে একজন পার্টিসিপেট করতে পারছে এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মেহেদি আমিন, মাল্টিটেক সিস্টেম লিমিটেডের জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ডেভেলপমেন্টে আমার জার্নি ডেভিস স্কিল থেকেই শুরু, কারণ আমি নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে BBA কমপ্লিট করার পরে অ্যাকাউন্টসে 1.5 বছরের মতো জব করি। এরপর আরেকটা বিষয় স্যার হয়তো জানেন না, যে আমার বড় ভাইও ডেভিস স্কিল থেকে ব্যাচ 6 থেকে গ্রাজুয়েট। তো ওনার আর কি ওনার কথাতেই পরে জব থেকে রিজাইন করে ডেভিস স্কিলে জয়েন করা। এবং সম্পূর্ণ যখন আমি জয়েন করি তখন আমি এটাও জানতাম না যে আমার এখানে আমি কী শিখব। তো একদম জিরো থেকেই যা কিছু শেখা মোটামুটি স্যারের হাত ধরেই শেখা। তো C# এবং .NET ব্যাচ দুইটাতেই শেষ করার পরে মোটামুটি স্যারের রেফারেন্সেই এখন প্রথম জবে আছি। এজন্য মোটামুটি আমাদের সম্পূর্ণ পরিবার, আমরা দুই ভাই দুইজনই স্যারের কাছ আর কি। আমার বড় ভাইও নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে, তো দুজনেরই কেরিয়ারের পিছনে স্যারের অবদান অসংখ্য। এজন্য ধন্যবাদ স্যারকে, এবং ডেভিস স্কিলের প্রতি এবং স্যারের প্রতি দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম। ফাইনালি ব্যাচ 11 কেউ যদি থাকেন, অনেকে চলে গেছেন, আমাদের প্রোগ্রামটা একটু লেট হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, আমি পড়াশোনা করছি ডুয়েট থেকে। তো আমি যদি আমার জার্নিটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটিতে ঢুকার পরপরই হচ্ছে যে আমি ডেভিস স্কিল থেকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটা ব্যাচ ছিল, ব্যাচ 7, ওইটাতে একটা কোর্স করি। কোর্স করার পর ওইখান থেকে যা পরিমাণ লার্নিং ছিল, প্লাস হচ্ছে যে আমার ভার্সিটি লাইফটা আমি মূলত সিপির উপর সময় দিচ্ছি পুরো টাইমটা। তো সিপি করার পরে, তো সিপি অনুযায়ী পরে দেখলাম যে আমি ব্রেন স্টেশনে স্টার্ট করা দিয়ে ব্রেন স্টেশনে ঢুকতে পারছি, কিন্তু ঢুকার পর আমি আসলে কিছু প্রবলেম ফেস করলাম। সেটা দেখলাম যে আমার ফ্রেমওয়ার্ক রিলেটেড নলেজ না থাকার কারণে আসলে আমি ওইখানে আমার জন্য অনেক ডিফিকাল্ট হইতেছিল। তো আমি পরে আমার সাথে রাজিন ভাই তখন ইমিডিয়েট, উনিও কিছুদিনের মধ্যে জয়েন করে। পরে উনি বললো যে এইখানে SP.NET ব্যাচ একটা আছে, মানে এটা খুবই ভালো হবে তোমার জন্য। তো পরে আমি ওয়েবসাইটে যে দেখি যে ওই ব্যাচের আসলে রেজিস্ট্রেশন ক্লোজ, অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে আমাদের ব্যাচ শুরু হয়। আমি মনে হয় 25 কিংবা 26 তারিখের দিকে মানে এই ডিসিশন নেই যে আমি আসলে ওইটাতে জয়েন হব। পরে তো যা দেখি যে আমি এনরোল করতে পারতেছি না, সাইন আপ করার অপশন নাই। পরে আমি স্যারকে ফোন দিলাম যে স্যার আমার আসলে এই ব্যাচটাতে জয়েন হওয়া লাগবে, কারণ ওইটার রিকুইজিট মানে প্রি রিকুইজিট হচ্ছে যে আমাকে পরীক্ষা দিতে হবে। তো স্যারকে বললাম যে স্যার আমার এই ব্যাচটা মানে অ্যাড হওয়া খুবই জরুরি, আপনি যদি কাইন্ডলি ইয়া করেন। তো আমি বললাম যে স্যার আমি ব্রেন স্টেশনে আছি, তো আপনি যদি আমাকে একটু সুযোগ দেন। তখন বলতেছে, স্যার বললো যে আচ্ছা আপনি যে ব্রেন স্টেশনে আছেন এটার একটা আইডেন্টিটি দিয়ে একটা মেল করেন, আমি দেখি কি করা যায়। পরে আমি মেল করছি, স্যার আমাকে সুযোগ দিছে ওই ব্যাচে এনরোল করার। তো স্যারকে এটার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ আর কি, না দিলে হয়তো বা আমার ওই ব্যাচ কিংবা এই লার্নিংটা হতো না। তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ওই ব্যাচে মানে ব্যাচ 11 থেকে আমি যে পরিমাণ জিনিস শিখছি কিংবা ওইটা যে পরিমাণ আমাকে বুস্ট আপ করছে, আমি রিসেন্টলি ব্রেন স্টেশনে জব ছাড়ে দেই। তো স্যার ব্রেন স্টেশনে জব ছাড়ছি আমি নভেম্বরের 7 তারিখে। 7 তারিখ থেকে 7 দিনের মধ্যে আমি
আস্থা আইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 হিসেবে অফার পাই, অর্থাৎ আমার 7 দিনের ডিউরেশনের মধ্যে আমি আরেকটা অফার পাইছি। তো আমি এটা মনে করি যে আলহামদুলিল্লাহ যে এই জিনিসটা পসিবল হয়েছে এর জন্য যে মানে আমি এই কোর্স থেকে যে পরিমাণ নলেজ পাইছি ওই জিনিসটা আমাকে ওইখানে খুবই হেল্প করছে আর কি, এই নতুন একটা জব পাওয়ার ক্ষেত্রে উইদিন শর্ট টাইম, অর্থাৎ 7 দিনের মধ্যেই। তো দোয়া করবেন, আর স্যারের প্রতি অবশ্যই আমার আন্তরিক দোয়া থাকবে, দোয়া করবেন স্যার আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার রাফি, আমি হচ্ছে সেলিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি ব্যাচ 11-এ, আর ভার্সিটি হচ্ছে এআইবি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মোশারফিন শিশির, আমি কারেন্টলি বিউবিটিতে স্টাডিং করছি, বর্তমানে জব সিকিং আছি। তো এর ব্যাপারে বেশি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। ফটো সেশন করে ফেলে আগে। তো আমরা যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা অন্য কিছু বলার আগে একটা ফটো সেশন সবাই যারা উপস্থিত আছে করে ফেলি, তাতে যদি কারো চলে যেতে হয় তাহলে সমস্যা হবে না। তারপরে আমরা জাস্ট ক্লোজিংটা কল করে দিব আর কি, এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যানটা কি লেটস সংক্ষেপে, যে নেক্সট ইভেন্টে আমরা কি কি করতে পারি সেটা নিয়ে হালকা 1-2 মিনিটে বলবো। তো সবাই একটু চলে আসি, আমরা এখানে একটা আমরা ফটো সেশন করে ফেলি। আচ্ছা, বসতে হবে। একটু বসি, একজন সামনে বসে, আরেকজন একটু দাঁড়ান, হাঁটুর উপরে বসতে, হাঁটুতে হাঁটু দিয়ে বসে। এদিকে একটু দাঁড়ানো যাবে। টেবিলটা এখন পিছনে নিতে হবে না? চেয়ারগুলো ঠিক করে ঠিক হবে। সবাই থাকবো ক্যামেরা দিকে। Thank you. ওকে, সো ফর্মাল ক্লোজিং করে আর বেশি লম্বা করব না, আমরা অনেক রাত হয়ে গেছে, অনেকে হয়তো দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদের আবার বাড়ি ফিরতে হবে। তো একটা জিনিস পয়েন্ট আউট করতে চাচ্ছি, এটা একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন।
সেটা হচ্ছে যে আপনারা সবাই আমার কাছে কোর্স করাকালীন সময় দেখেছেন যে আমি 9টা মানে 9টাতেই ক্লাসে ঢুকি এবং আপনাদেরকে এক্সপেক্ট করি 9টার সময়ই উপস্থিত থাকতে। তো ইভেন্টের সময় 5টা মানে 5টায়, 5টা মানে 5:30 পৌনে 6টায় আসলে চলবে না। হ্যাঁ, আমরা যদি হচ্ছে গিয়ে 5টাতেই আসলে সবাই এখানে হলরুম ফুল থাকতো তাহলে আমরা কিন্তু এক্স্যাক্টলি 5টায় আসলে শুরু করে দিতে পারতাম এবং আমাদের তাহলে লাস্টের দিকের টাইমটা একটু কম পড়তো আর কি। তো নেক্সট টাইম যখন আমরা ইভেন্ট করবো এই ব্যাপারটা মাথায় রাখবেন সবাই। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ হচ্ছে কি এক্সাক্ট টাইমে শুরু করে দিতে চাই এবং তাহলে আমরা এক্সাক্ট টাইমে শেষও করতে পারবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আশা করছি যে আমরা আবার এরকম ইভেন্ট আয়োজন করব। তো এবার যেহেতু প্রথম ইভেন্ট, সবার পরিচয়ের ব্যাপার ছিল, সবার স্টোরি শেয়ারের ব্যাপার ছিল। নেক্সট টাইম হয়তো আমরা ডিফারেন্ট টাইপের কিছু অ্যাক্টিভিটি করব। একই স্টোরি বা একই পরিচয় তো আর প্রতিবার করা যাবে না, তাই না? তো নেক্সট ইভেন্টে ইনশাল্লাহ আমরা আরও কিছু ডিফাইন করা যায় কিনা এবং আপনারাও আইডিয়া দিয়ে আমাদেরকে সবাই সাহায্য করবেন। সো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।